দেখি কুইজ 4 কুইজ 5 এই দুটো সিলেবাস ডান। সো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। মোটামুটি প্রতিটা জিনিসেরই হচ্ছে আপনার সিলেবাস কি, শিডিউল কি, কোন প্ল্যাটফর্মে হবে। কুইজ যেমন আমরা তো এমএস ফর্মসেই দিই, সেসব দেওয়া আছে, লিঙ্কও দেওয়া আছে। তবে কুইজের লিঙ্ক তো এখন এখন খুলবে না, এটা তো বুঝিনি, তাই না? কুইজের লিঙ্ক যখন কুইজ তখন ওই সময় ওপেন হবে। আচ্ছা, তারপর থাকতেছে ল্যাব রিপোর্ট। ল্যাব রিপোর্ট 3টা সাবমিট করতে হবে, ল্যাব রিপোর্ট 5, 6 অ্যান্ড 7। সো আমাদের 5 আর 6 হয়ে গেছে, 7 বাকি আছে। 7 দেখাবো যখন, তারপরে ডিউ হবে, এরপরে জমা দিয়ে দিলেই হবে। আচ্ছা, এই লাইনটা দেখেন তো, এই পুরো জিনিসটা কি বোঝা গেছে নাকি? কোথায় সাবমিট করবেন? যে কোনো সাবমিশন কোথায় হবে? কয়টা সাবমিশনের লিঙ্ক ক্রিয়েট করা হয়েছে ভিউজে? ভিউজে একটাই সাবমিশনের লিঙ্ক আছে, নাম হচ্ছে সাবমিশন। সেখানেই আপনার যা সাবমিট করার সেখানেই সাবমিট করতে হবে। তো সব জিনিস যদি একই জায়গাতে সাবমিট করেন তাহলে বুঝবো কিভাবে কোনটা কি সাবমিশন? এটা বোঝার জন্য স্যার এই যে ল্যাব রিপোর্ট 5 6 এখানে এই লেখা আছে জন্যই এগুলো ফাইলের মিক্স নামটা, করা। আপনি ল্যাব রিপোর্ট 5 যেটা জমা দিবেন সেটার ফাইলের নাম ল্যাব রিপোর্ট ডট পিডিএফই হইতে হবে। ওকে, ল্যাব রিপোর্ট 6 এর জন্য যে ফাইল জমা দিবেন সেটার নাম ল্যাব রিপোর্ট 6 ডট পিডিএফই হবে। ওকে, প্রত্যেকটা যেই ফাইলই জমা দিতে হবে সেই ফাইল কোন নামে জমা দিতে হবে সেই নাম আলাদাভাবে বলা আছে। তাহলে এরপরে কি এখানে নাম নিয়ে কোনো কনফিউশন আসার কি জায়গা আছে? না স্যার। জায়গা নাই। আচ্ছা, তাহলে ল্যাব রিপোর্টের জন্য কি নাম হবে, থিওরি অ্যাসাইনমেন্টের জন্য কি নাম হবে, ল্যাব অ্যাসাইনমেন্টের জন্য কি নাম হবে, কোথায় সাবমিট করবেন, ডেডলাইন কবে, সবকিছু মেনশন করা আছে। তাহলে ওইগুলো ফলো করবেন। থিওরি অ্যাসাইনমেন্ট আর ল্যাব অ্যাসাইনমেন্টের কোশ্চেন পেপার দেখা গেছে? ওপেন হয় কোশ্চেন পেপার? এই যে কোশ্চেন পেপারের লিঙ্ক দেওয়া আছে না, থিওরি অ্যাসাইনমেন্টের কোশ্চেন পেপারের লিঙ্ক, লিঙ্কে যান, দেখেন পিডিএফ খুলে কিনা। দেন ল্যাব অ্যাসাইনমেন্টের জন্য যে লিঙ্ক দেওয়া আছে সেটাতেও যান, যায় দেখবেন খুলে কিনা। পিডিএফ ফাইল না দেখা গেলে আমাকে জানান, চেক করেন তো দুইটারই পিডিএফ দেখা যাচ্ছে কিনা। দেখা যায়? স্যার এটা একটু কোথায় একটু বলবেন স্যার? ওই যে ওই ওই পিডিএফই আপনাদেরকে একটা নোটিশের পিডিএফ দেওয়া হয়েছে না এরকম, এক্সাম ডিটেলস সহ। এই নোটিশটা পাইছেন নাকি সেটা বলেন আগে। জি কোথায় জি স্যার। নোটিশটা, জি কোথায় স্যার, আছে? নোটিশটা তো পাইছি। এই যে টিমসে এক্সাম ডিটেলস এর আন্ডারে আছে। ওকে, তাহলে এক্সাম ডিটেলস এর আন্ডারে পিডিএফটাতে চলে যান। সেই পিডিএফ এর মধ্যে দেখেন যেখানে থিওরি অ্যাসাইনমেন্ট, যেই পয়েন্টে থিওরি অ্যাসাইনমেন্ট সেই পয়েন্টেই কোশ্চেন পেপারের লিঙ্ক দেওয়া আছে। ওকে, আবার ল্যাব অ্যাসাইনমেন্টের নিচেই দেখবেন ল্যাব অ্যাসাইনমেন্টের কোশ্চেন পেপারের লিঙ্ক দেওয়া আছে। তাহলে এই দুটো লিঙ্ক একটু চেক করেন যে পিডিএফটা কি অ্যাক্সেস করা যাচ্ছে কিনা। জি স্যার, যাচ্ছে স্যার। আচ্ছা, সো এর তো গেল থিওরি অ্যাসাইনমেন্টের কোশ্চেন পেপার দেওয়া আছে, ডেডলাইন দেওয়া আছে, সাবমিশন করার জন্য কি নামে ফাইল ক্রিয়েট করবেন সেটাও বলা আছে, আর কোথায় সাবমিশন করবেন সেটাও বলা আছে। এর বাইরে পিডিএফ গুলোতেও ইনস্ট্রাকশন দেওয়া আছে। পিডিএফ গুলো যদি চেক করেন দেখবেন পিডিএফ এর মধ্যেও আপনাকে যেমন ল্যাব অ্যাসাইনমেন্টের জন্য কি ইনস্ট্রাকশন লাগবে সেটা দেওয়া আছে, আবার ধরেন থিওরি অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কি ইনস্ট্রাকশন ফলো করতে হবে সেটা দেওয়া আছে। ওকে, চেক দিস আউট। আর ফাইনালি এরপর কি আসতেছে, ল্যাব অ্যাসাইনমেন্টের পরের কম্পোনেন্ট হচ্ছে থিওরি এক্সাম। আচ্ছা, থিওরি এক্সামের টপিক পুরোটা কভার করা হয়নি এখনো, তো এটা আমরা কভার করব, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। টোটাল 20 মার্কসের হবে থিওরি এক্সামটা, 20 মার্কসের থাকবে মিক্স টাইপ অফ কোশ্চেন। মিক্স টাইপ অফ কোশ্চেন মানে মাল্টিপল চয়েসও থাকবে, রিটেনও থাকবে। আপনারা দুইভাবে এমএস ফর্মসে কুইজ দিছেন না প্রিভিয়াসলি, রাইট? ইয়েস স্যার। Yes, sir. সো এখানে দুইটাই থাকবে, মাল্টিপল চয়েসও থাকবে,
রিটার্নও থাকবে। তো কোনো কোশ্চেনের নিচে যদি দেখেন অপশন দেওয়া আছে তাহলে আপনি সেখান থেকে কারেক্ট অ্যান্সারটা চুজ করবেন। আর কোনো কোশ্চেনের নিচে যদি দেখেন যে একটা বক্স দেওয়া আছে তাহলে আপনাকে অ্যান্সারটা বক্সে লিখতে হবে। ওকে, তাহলে এই পার্টে বা এই পয়েন্টে কোনো কনফিউশন থিওরি এক্সাম রিলেটেড পয়েন্টে? নো স্যার। আচ্ছা, নো স্যার। প্রতিটা কম্পোনেন্টের পাশে টাইমটা দেওয়া আছে, সো ওই টাইমে কিন্তু অবশ্যই ক্লাসে প্রেজেন্ট থাকবেন। এখানে যে কয়টা এক্সাম হবে, এক্সাম যে কয়টা, যেমন এক্সাম কি কি, কুইজ 4, কুইজ 5, এটা একটা এক্সাম, তাই না? দেন 6 নাম্বার 7 নাম্বার থিওরি এক্সাম, ল্যাব এক্সাম, এগুলোও এক্সামের মধ্যে পড়তেছে। প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে অবশ্যই এখন আপনাদের সাথে যেমন আমার মিটিং হচ্ছে, ক্লাস হচ্ছে, এরকম ক্লাস হতে থাকবে, ক্লাসের মধ্যেই আমি নিব জিনিসটা। যে টাইম দেওয়া আছে মোটামুটি ওই টাইমের থেকে স্টার্ট হবে, হয়তো 2-1 মিনিট এদিক ওদিক যদি একটু ডিলে হয় আর কি, অল্প 2-3 মিনিট ডিলে হতে পারে, খুব বেশি সময় ডিলে হবে না। বাট আমাদের এরকম ক্লাস থাকবে, সো আপনি আমাকে ক্লাসের আগেই জানাবেন যদি কোনো কনফিউশন থাকে বা কোয়েশ্চেন পেপারে লিঙ্ক পাচ্ছেন না, সামথিং লাইক দ্যাট। ওকে, ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। আর ফাইনালি আসতেছে হচ্ছে লাস্ট কম্পোনেন্ট, ল্যাব এক্সাম। তো ল্যাব এক্সাম হবে হচ্ছে ল্যাব 5 আর ল্যাব 6 এর কন্টেন্টের উপরে। স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন থাকবে, ল্যাব ম্যানুয়ালে যা পড়ছেন অনেকটা ডিরেক্ট জিনিসই জানতে চাওয়া হবে। তো ল্যাব এক্সামও 20 মার্কসের। তাহলে ল্যাব এক্সাম আপনি ল্যাব এক্সামের যে অ্যান্সার স্ক্রিপ্ট সেটা ক্রিয়েট করবেন কিসে? ওয়ার্ড ফাইলে ক্রিয়েট হবে না সেটা? একটা ওয়ার্ড ফাইলে ক্রিয়েট করবেন, রাইট? বাট সাবমিট করবেন কি ফাইল? পিডিএফ। হ্যাঁ, এটার জন্য সাবমিশন হবে হচ্ছে পিডিএফ ফাইল। আচ্ছা, আর ফাইলের নামটা হবে হচ্ছে labexam.pdf। ওকে, আর এটা কোশ্চেন পেপার লিংক দেওয়া হয়নি, এটা ক্লাসে দিয়ে দেওয়া হবে, যখন এক্সাম নেওয়া হবে তখন ক্লাসে বলে দেওয়া হবে কোশ্চেন পেপার কোথায় পাবেন না পাবেন। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের ফুল নোটিস। আর লাস্টে দেওয়া আছে হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। এগেইন আমি আবারও বলে দিতেছি, মার্কসের হিসাবটা যদি এভাবে করতে যান যে আমি টোটাল কত পেয়েছি সব কম্পোনেন্ট যোগ করে দিলাম, তাহলে কিন্তু হবে না। আপনাকে দেখতে হবে পার্সেন্টেজ কন্ট্রিবিউশন কোন কম্পোনেন্টের কত, তার থেকে আপনাকে ক্যালকুলেশনে যেতে হবে। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কুইজ কয়টা হচ্ছে ফাইনালে তাহলে টোটাল? 2টা। তাহলে বেস্ট একটা কাউন্ট হবে, 2টা কুইজের থেকে একটা কুইজ কাউন্ট হবে। ওকে, জি স্যার। সো নোটিশটা ভালো মতো চেক করবেন। আপনাদের কাজ এখন যেটা, নোটিশটা ভালো মতো চেক করা। ভালো মতো চেক করা বলতে আমি বুঝাচ্ছি, চেক করে দেখবেন যে কোন কম্পোনেন্ট পড়ানো হয়ে গেছে, কোন কম্পোনেন্ট পড়ানো বাকি আছে। যেটা বাকি আছে সেটা আমি তো অবশ্যই সামনে দেখাবো, তো ওটা চেক করবেন যে দেখানো হচ্ছে কিনা, বা কোনো একটা এক্সামের কোনো কম্পোনেন্ট বাকি থেকে গেল কিনা। আর সিলেবাস শেষ করা ওইটা আমার উপর ছেড়ে দেন, এক্সামের কম্পোনেন্ট আপনি চেক করেন যে এক্সামের কম্পোনেন্টগুলোকে দেখানো হয়েছে কিনা সবগুলো। সো নোটিশটা ভালো মতো চেক করবেন, এই একটা রিজনে। আরেকটা রিজন হচ্ছে যে টাইমিংগুলো দেওয়া আছে পাশে, এই টাইমিংগুলো আপনাদের ক্লাস আওয়ারের সাথে ম্যাচ করে কিনা। আমি যেমন দিয়ে রাখছি হচ্ছে ধরেন থিওরি এক্সামের টাইম মানডে, এখন মানডে আপনাদের সাথে আমার ক্লাসই নেই, তাইলে তো আর হবে না, তাই না? তো এই জিনিসটা চেক করবেন। সো ভালো মতো নোটিশটা দেখবেন। নোটিশ দেখা শেষ হয়ে গেলে নেক্সট দেখবেন হচ্ছে ল্যাব অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা। দেখি একটু, এই যে এখানে একটা ল্যাব অ্যাসাইনমেন্টের কোশ্চেন দেওয়া আছে, দেখবেন। সরি, এটা হচ্ছে থিওরি, এই যে এটা হচ্ছে ল্যাব অ্যাসাইনমেন্টের কোশ্চেন। ওকে, কোথায় পাবো কোশ্চেনটা? ফর্মের লিংকে। কোশ্চেনটা পাবো হচ্ছে ওই যে সেম নোটিশের পিডিএফ এ দেখবেন ল্যাব অ্যাসাইনমেন্টের কোশ্চেনের লিংক দেওয়া আছে, সেই লিংকে গেলেই পিডিএফটা পাবেন। তো এরকম একটা পিডিএফ খুললো আপনার। এখন এই ল্যাব অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা ভালো মতো স্টাডি করবেন। ভালো মতো স্টাডি করার পরে এই দুটো জিনিস আপনাদের লাগবে। ল্যাব অ্যাসাইনমেন্টটা সলভ করতে হলে খুবই সহজ, ল্যাব অ্যাসাইনমেন্ট খুবই সহজ। ল্যাব অ্যাসাইনমেন্টের জন্য টিউটোরিয়ালও ক্রিয়েট করা আছে 2টা। এটা হচ্ছে পার্ট 1 টিউটোরিয়াল, আর এটা হচ্ছে পার্ট 2। সরি, কোথায় গেল? এই যে এখানে আছে পার্ট 2। ওকে, ওয়ান মোর টাইম, এটা হচ্ছে ল্যাব অ্যাসাইনমেন্টের কোশ্চেন। হোপফুলি স্ক্রিন শেয়ার হচ্ছে খুব বেশি ল্যাগ ছাড়াই। ইয়েস স্যার। এটা হচ্ছে টিউটোরিয়াল পার্ট 1। দেখেন তো পার্ট 1 লেখাটা কি দেখা যাচ্ছে নাকি?
এটা হচ্ছে টিউটোরিয়াল পার্ট 1 ট্রান্সমিটিং sir. সাইডে কি করতে হবে, আর এটা হচ্ছে টিউটোরিয়াল পার্ট 2 রিসিভিং সাইডের কাজটা কি। তো এই দুইটা টিউটোরিয়াল আবার পাবেন হচ্ছে কোথায়, আপনাদের ফাইলসে যদি চলে যান, ফাইলসে ফাইনাল টার্ম রিলেটেড সব ফাইলস কোন ফোল্ডারে আছে, ফাইনাল টার্ম ম্যাটেরিয়ালসে, রাইট? তাহলে ফাইনাল টার্মস ম্যাটেরিয়ালসে চলে যাবেন। ফাইনাল টার্ম ম্যাটেরিয়ালসে চলে গেলে দেখবেন এই যে দেখেন আমি আমার এখানে নামের উপরেই ফোল্ডারটা সাজানো আছে। সো নামের দিক থেকে যদি খেয়াল করেন তাহলে 4 নাম্বার ফাইল আর 5 নাম্বার ফাইলটা হচ্ছে আপনার টিউটোরিয়ালের অ্যাসাইনমেন্টের ফাইলগুলো, অ্যাসাইনমেন্ট পার্ট 1 সরি টিউটোরিয়াল পার্ট 1 টিউটোরিয়াল পার্ট 2। ওকে, সো আপনাদের এখন প্রথম কাজটা হচ্ছে আসলে অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনটা দেখা, সাথে এই টিউটোরিয়াল দুটো চেক করা যে অ্যাসাইনমেন্টে আমাকে যা যা সলভ করতে হবে তার প্রত্যেকটা জিনিসকে এই টিউটোরিয়ালের থেকে হেল্প নিয়ে করা যায় কিনা। কাজটা কি ক্লিয়ার হয়েছে? কি করতে হবে? Yes, sir. ওয়ান মোর টাইম। সো আপনি 3টা পিডিএফ কালেক্ট করবেন, একটা হচ্ছে ল্যাব অ্যাসাইনমেন্টের কোশ্চেন পেপার, দেন টিউটোরিয়াল পার্ট 1, দেন টিউটোরিয়াল পার্ট 2। এই 3টা পিডিএফ নিয়ে নেওয়ার পরে এবার চেক করবেন যে এই অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা এই দুইটা টিউটোরিয়াল ইউজ করে সলভ করা পসিবল কিনা বা সবকিছু খুঁজে পাচ্ছি কিনা। ওকে, তাহলে এটা চেক করেন। চেক করার জন্য কতক্ষণ লাগবে? 20 মিনিটস ইনাফ? চলবে 20 মিনিটসে? Yes, sir. Yes, sir. Okay, so let's assume 20 minutes is enough. So we will be back by 11:50. 11:50 আমাকে জানাবেন ল্যাব অ্যাসাইনমেন্টের কোশ্চেনে কি কনফিউশন অথবা কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা। ওকে, সো উই উইল বি ব্যাক বাই 11:50। Okay, sir. দিয়ে দিচ্ছি, এখান থেকেও দেখে নিতে পারবেন যদি খুঁজে পাইতে বেশি কষ্ট হয়। ঠিক আছে, মিটিং থ্রেডটা চেক করবেন 1 মিনিট পরে, এখানেও দেখা যাবে। সেম ফাংশন ইউজ করতে হবে। তো ফাংশন ইউজের আমি সিনট্যাক্সটা বলতেছি। সাধারণত ফাংশন আমাদেরকে ক্রিয়েট করতে হয়, ওই ফাংশন আবার হয়তো আমাদেরকে কোথাও কল করে ইউজ করতে হয়, এরকম আর কি বিষয়টা। তো মনে করেন আমি একটা ফাংশন ক্রিয়েট করতে চাই, ফাংশনটার কাজ হবে হচ্ছে ভলিউম ক্যালকুলেশন, সিলিন্ডারের ভলিউম ক্যালকুলেট করা। ঠিক আছে, ভলিউম সিল, এটা আমি ফাংশনটার নাম রাখতে চাই। ঠিক আছে, এবং দুইটা প্যারামিটার নিয়ে ফাংশনটা কাজ করবে, একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে হাইট। সিলিন্ডারের রেডিয়াস কত, সিলিন্ডারের হাইট কত, এই দুটো ইনফরমেশন যদি দেওয়া থাকে তাহলে এই ফাংশন ভলিউম ক্যালকুলেট করতে পারবে সিলিন্ডারের। তো ফাংশনটার নাম হচ্ছে এই ভলিউম CYL। আর এই ফাংশন যে ভ্যালু ক্যালকুলেট করবে সেটা হচ্ছে xt, এই নামের ভেরিয়েবলে সেট করবে। তাহলে ফাংশনের প্রথম লাইন এটা হইতে হবে, দেখেন। তাহলে সিনট্যাক্সটা কি? ফাংশন লেখার সিনট্যাক্স হচ্ছে প্রথমে বোঝাবে ফাংশন, দেন যেই ভেরিয়েবলে ক্যালকুলেট করে ভ্যালুটা স্টোর করতে চান সেই ভেরিয়েবল, ইকুয়াল সাইন, দেন ফাংশনে যেই নাম রাখতে চান সেটা, আর তারপর ব্র্যাকেটের মধ্যে থাকবে যে কয়টা প্যারামিটার ফাংশনের জন্য ইউজ করতে হবে সেই কয়টা প্যারামিটার। আচ্ছা, তাহলে xt এখানে ক্যালকুলেট করবো আমরা এভাবে। সিলিন্ডারের ভলিউম ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ওকে, তাহলে এখানে ক্যালকুলেশন হয়ে যাবে সিলিন্ডারের ভলিউম। এই ফাংশনের কাজ শেষ। মনে করো আমার ফাংশনটা হচ্ছে এতটুকু, আর ফাংশনটাকে আমি কল করতে চাচ্ছি অন্য একটা কোডে। স্ক্রিন শেয়ারিং এ আগের মতোই কি ল্যাগ, সেম অ্যামাউন্ট অফ ল্যাগ হচ্ছে নাকি ল্যাগ কম বা বেশি? না স্যার, ল্যাগ কম হচ্ছে স্যার, বোঝা যাচ্ছে স্যার, সমস্যা নেই। আচ্ছা, লেট মি নো যদি খুব বেশি ল্যাগ থাকে, কথার সাথে না মিলে জানাবেন। তো ধরেন আমি যেখানে কল করতে চাচ্ছি ফাংশনটা বা যেখানে আমি ইউজ করতে চাচ্ছি এটা হচ্ছে সেই কোড। তো দেওয়া আছে এখানে, আমি কিছু ভেরিয়েবল নিয়ে আসি, যেমন রেডিয়াস একটা ভেরিয়েবল দেওয়া আছে ধরেন 10 মিটার, আর হাইট একটা ভেরিয়েবল দেওয়া আছে, হাইটের ভ্যালু হচ্ছে 50। এটাকে ইউজ করে আমি ভলিউম ক্যালকুলেট করতে চাই, আমার সেই ফাংশনটা ইউজ করব।
হোপফুলি কোডটা দেখতে পাচ্ছেন। দেখেন 6 নম্বর লাইনে আমি ফাংশনটা কল করছি, খেয়াল করছেন? 6 নম্বর লাইনে ফাংশনটা কল করা হচ্ছে, রাইট? দেখা যাচ্ছে এটা? Yes, sir. আচ্ছা, এই কোডে কি আমি ফাংশনটা ক্রিয়েট করলাম নাকি এই কোডে আমি ফাংশনটা কল করলাম? স্যার কল করলেন স্যার, কিন্তু স্যার মানে এটা তো অন্য ফাইলে স্যার এটা। হ্যাঁ, ফাংশনটা তো হচ্ছে ক্রিয়েশনটা, ফাংশন তো আপনি বানাবেন অন্য একটা সেপারেট ফাইলে। এই যে একটা সেপারেট ফাইলে ফাংশনটা বানানো আছে দেখেন, আর একটা সেপারেট ফাইলে আমি ফাংশনটা ক্রিয়েট করতেছি, সরি ফাংশনটা কল করতেছি। তো সিস্টেম হচ্ছে আপনি যে ফাইলে ফাংশনটা কল করবেন, ফাংশনটা আর সেই ফাইলটা একই ফোল্ডারে সেভড অবস্থায় থাকতে হবে। দেখেন কন্ডিশনটা কি বুঝা গেছে কিনা, রুলটা কি? আচ্ছা, এটাকে আমি সেভ করি, যেমন এই কোডটা, একই যে কোড আমি ডিরেক্টরি। কল করতেছি, হ্যাঁ একই ফোল্ডারে, একই ডিরেক্টরি, একই ফোল্ডারে সেভ হবে। যেমন যেখানে কল করলাম সেই কোডটা আমি সেভ করতেছি হচ্ছে ই ড্রাইভে ডেটাকম ল্যাব নামে একটা ফোল্ডারের ভিতরে, নাম দিলাম হচ্ছে ধরেন অ্যাসাইনমেন্ট 101, এই কোডের নাম থাকলো এটা। তাহলে ফাংশনটা লিখছেন যেখানে, সেই ফাংশনটাও সেভড থাকতে হবে হচ্ছে ওই একই ই ড্রাইভের ডেটাকম ল্যাব একই ফোল্ডারে। এবং ফাংশনের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে ফাংশনটার নাম, এই ফাইলের নাম এক্স্যাক্টলি ফাংশনের নামের সাথে সেম হবে। যেমন আমার ফাংশনটার নাম হচ্ছে দেখেন ভলিউম CYL, সিলিন্ডারের CYL আসছে, তাহলে ফাইলের নাম হবে হচ্ছে ভলিউম CYL, এক্স্যাক্টলি সেম হতে হবে। এই নাম যদি না মিলে তাহলে কিন্তু ফাংশন কল করতে পারবে না। কারণ এই কোডটাতে যখন ম্যাটল্যাব এক্সিকিউট করবে, ও যখন 6 নাম্বার লাইনে আসবে, ও এই ফাংশনটা কোথায় খুঁজবে? ভলিউম CYL ফাংশনটাকে কিন্তু ও আপনার ওই একই ফোল্ডারে খুঁজবে, এই নামটা দিয়ে খুঁজবে ফাইলটাকে। তাহলে ফাইলটার নামও এই ফাংশনের নামের সাথে সেম হতে হবে, না হলে কাজ করবে না। ওকে, তো এখন আমি যদি এটা কল করি, দেখেন ফাংশন সেভ করা আছে, যে কোডে কল করতেছি সেই কোডে যাই এবং এটা রান করি। দেখেন এটা রান করলেও আমাকে এরিয়া ক্যালকুলেট করে, সরি ভলিউম ক্যালকুলেট করে সে বলতেছে যে সিলিন্ডারটার ভলিউম কত হবে। আমি কি সিলিন্ডারের ভলিউম ক্যালকুলেশনের কাজটাকে এই কোডে করছি? এই কোডে হচ্ছে ভলিউম ক্যালকুলেশনের কাজটা হচ্ছে কোথায়? ওই ফাংশনটাতে, রাইট? তাহলে ফাংশনটা একটা সেপারেট জায়গাতে সেভ করা, কোডটা আরেকটা সেপারেট ফাইল হিসেবে সেভ করা, বাট both of the files have to be saved in same folder। আর ফাংশনের ফাইলটার নেম হবে সেম অ্যাজ ফাংশন নেম। ওকে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে ল্যাব অ্যাসাইনমেন্টটাতে ফেরত যাই আরেকবার। স্যার মানে সেম ফাইলে তো স্যার ডিফাইন করে কল করা যাবে তো স্যার? বুঝিনি, সেম ফাইলে সেম ফাইলে স্যার মানে ডিফাইন করে পরে স্যার কল করা যাবে তো, মানে নাকি আলাদা মানে ফাইল করে পরে অন্য ফাইলে গিয়ে আলাদা ফাইল করে আপনাকে সেভ করে অন্য ফাইলে কল করতে হবে। মানে সেম ফাইলে স্যার মানে ডিফাইন করে নিচে গিয়ে কল করা যাবে না? না, নিচে কল করতে পারবেন না, আলাদা সেপারেট ফাইলই থাকতে হবে। মানে সিতে তো যেমন আমরা হচ্ছে ফাংশন ওই কোডের মধ্যেই ফাংশন নিচে ডিফাইন করতে পারি, এখানে আলাদা ফাইলেই ডিফাইন করা থাকতে হবে ফাংশনটা। ওকে, আচ্ছা, তো কোশ্চেন এ যদি খেয়াল করেন, একটু অ্যাসাইনমেন্টে কোশ্চেন এ খেয়াল করেন, দেখেন এখানে বলা আছে জেনারেট এ ফাংশন, দেখতে পাচ্ছেন? কোশ্চেন এ তে একটা ফাংশন ক্রিয়েট করতে বলছে টেক্সট মেসেজ থেকে বাইনারিতে কনভার্সনের জন্য। তো টেক্সট মেসেজ থেকে বাইনারিতে কনভার্সনের জন্য দেখেন পার্ট 1 এই আপনার এই ফাংশনটা ডিরেক্ট দেওয়া আছে, এই যে কোশ্চেন এর জন্য হচ্ছে এই ফাংশনটি ইউজ করতে হবে। ওকে, আবার ল্যাব অ্যাসাইনমেন্টের জি পয়েন্টেও দেখেন বলা আছে জেনারেট এ ফাংশন, এখানে ফাংশন ক্রিয়েট করতে বলছে উল্টাটা, বাইনারি বিট থেকে টেক্সট মেসেজে যাওয়ার জন্য। তো এই ফাংশনটা আবার হচ্ছে আপনার পার্ট 2 তে যদি যান, পার্ট 2 তে দেখবেন এই যে পার্ট 2 তে ফাংশনটা দেওয়া আছে, এটা হচ্ছে বাইনারি বিট থেকে আবার ক্যারেক্টার বা টেক্সটে ফেরত যাওয়ার ফাংশন। তাহলে এই দুটো ফাংশন ইউজ করতে হবে অ্যাসাইনমেন্টের এ পয়েন্টের জন্য আর জি পয়েন্টের জন্য, জাস্ট এই দুটো, আর কোনো ফাংশন নেই। তাহলে টোটাল যদি দুটো ফাংশন ইউজ করতে হয়, তাহলে অ্যাসাইনমেন্টের জন্য একটা ফোল্ডারের মধ্যে যদি সব কোড আমি সেভ করি, সেখানে কয়টা কোড থাকবে তাহলে? 4টা। 3টা কোড থাকবে। 4টা। না 3টা, 2টা আসবে 2টা ডিফারেন্ট ফাংশনের জন্য,
দুইটা কোড আসবে দুইটা ডিফারেন্ট ফাংশনের জন্য, আরেকটা কোড থাকবে যেটাতে আপনার পুরো জিনিসটা থাকবে। ঠিক আছে, সেই কোডের মধ্যে আপনি বেসিক্যালি প্রথম ফাংশন, দ্বিতীয় ফাংশন, যখন যে ফাংশন কল করা সেগুলো কল করবেন। ওকে, আপনারা কোডটা একটা কোড হিসেবে লিখবেন। এখানে টিউটোরিয়ালে দেখবেন প্রতিটা কাজের জন্য আলাদা আলাদাভাবে কোড প্রোভাইড করা আছে। তা আপনি সেপারেটলি রাখতে চাইলে রাখতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আর আমার মতে একটা ফাইলের মধ্যে করে ফেলাটাই বেটার আর কি। একটা ফাইলের মধ্যে করলে তাহলে আপনার ওই যে ভেরিয়েবলের ভ্যালুগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। ওকে, যাই হোক, কাজটা কি আমি বলি আপনাকে। অল টুগেদার কাজটা হচ্ছে সবার প্রথমে আপনাকে একটা ওয়ার্ড চুজ করতে হবে। ঠিক আছে, যেমন আমি চুজ করলাম মনে করেন তানজিদ। আপনি যে কোনো একটা ওয়ার্ড চুজ করবেন, খুব বেশি বড় না হয় ভালো, ওয়ার্ডটা যত ছোট হয় আর কি। 4 লেটারের ওয়ার্ড আপনি চুজ করতে পারেন। যেমন আপনার চোজেন ওয়ার্ড হচ্ছে মেবি টিম, তো যে কোনো এরকম একটা ওয়ার্ড চুজ করবেন। নেক্সট কাজ হচ্ছে এই ওয়ার্ডটাকে বাইনারি বিট স্ট্রিমে কনভার্ট করা। ওকে, এটাকে আমরা বাইনারি বিট স্ট্রিমে কনভার্ট করবো, এই জন্য একটা ফাংশন দেওয়া আছে টিউটোরিয়ালে, কিভাবে টেক্সট থেকে বাইনারিতে যাওয়া যায়। তো বাইনারি কনভার্সন হয়ে গেল। নেক্সট কাজ হচ্ছে এই বাইনারি বিট স্ট্রিমটাকে ডিজিটাল সিগন্যাল হিসেবে রিপ্রেজেন্ট করা। বাইনারি বিট স্ট্রিমকে ডিজিটাল সিগন্যাল হিসেবে রিপ্রেজেন্ট করা, এটা হচ্ছে নেক্সট কাজ। তাহলে এটাও নিশ্চয়ই টিউটোরিয়ালে দেওয়া আছে। ল্যাব অ্যাসাইনমেন্টের এই যে প্রথম টিউটোরিয়ালে এই যে দেখেন, বিট স্ট্রিম থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্সন। ওকে, এটা হচ্ছে নেক্সট কাজ। তারপরের কাজ হচ্ছে এই যে ডিজিটাল সিগন্যালটা পাইলেন, এই ডিজিটাল সিগন্যালটাতে এই ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্সন করবেন বাইনারি অ্যামপ্লিটিউড শিফট কিং করে। কেন? কারণ কোশ্চেনে এটাই বলা আছে। কোশ্চেনটা চেক করেন, এ বি সি আগে খেয়াল করেন। দেখেন এই 3টা কোশ্চেন রিডেবল আপনাদের স্ক্রিনে টেক্সটটা? জি স্যার। এ বি সি এই 3টা কোশ্চেন আগে দেখেন। প্রথমটাতে আপনার কাজ হচ্ছে টেক্সট মেসেজ থেকে বাইনারিতে যাওয়া, দেন আপনার কাজ হচ্ছে বাইনারি বিট থেকে ডিজিটাল সিগন্যালে যাওয়া, দেন ডিতে আপনার কাজ হচ্ছে পয়েন্ট ডি, যেটা এখানে কাজ হচ্ছে ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা অ্যামপ্লিটিউড শিফট কিং ইউজ করে। কত লেভেলের অ্যামপ্লিটিউড শিফট কিং ইউজ করতে বলছে কোশ্চেনে? স্যার 2। 2 লেভেলের অ্যামপ্লিটিউড শিফট কিং মানে আমি কত বিট এট এ টাইম কনসিডার করব? 2 লেভেলের অ্যামপ্লিটিউড শিফট কিং যদি করি তাহলে এট এ টাইম কয় বিট কনসিডারেশন আসবে? স্যার 2 বিট। এট এ টাইম আমি কয়টা বিট কনসিডার করি? এটা কোন ভেরিয়েবল? এটা ভেরিয়েবল আর না? আর স্যার আর এবং এল এর মধ্যে রিলেশন কি? 2/2। এল তো হচ্ছে 2 টু দি পাওয়ার আর, রাইট? আর এর কথা এল এর সাথে যদি রিলেট করতে চাই তাহলে হচ্ছে log 2 বেস এল। এরকমই তো বিষয়টা নাকি? তো এখানে আমি কোনটা জানি? আমাকে বলা হয়েছে বাইনারি অ্যামপ্লিটিউড শিফট কিং করতে, BASK। এই নামের থেকে আমি কি জানি? কার ভ্যালু জানি? স্যার এল এর ভ্যালু এল এর ভ্যালু কত? 2 বাইনারি অ্যামপ্লিটিউড শিফট কিং করতে বলা হয়েছে, তার মানে এল এর ভ্যালু হচ্ছে 2, মিনিং আর এর ভ্যালু কত? স্যার 1 1। সো আমি এট এ টাইম কয় বিট কনসিডার করব তাহলে? স্যার 1 বিট এক বিট। এট এ টাইম যদি 1 বিট আমি কনসিডার করি তাহলে বিটগুলো কি হতে পারে? কয়টা ভেরিয়েশন দেখতে পারবো আমি? 2টার বেশি ভেরিয়েশন দেখা যাবে 1 বিট এট এ টাইম কনসিডার করলে? না স্যার 2টা হবে হয় বিটটা 0 হতে পারে, না হয় বিটটা 1 হতে পারে। তো দেখেন কার জন্য কত অ্যামপ্লিটিউড ইউজ করবেন সেটা বলা আছে। যেমন বিট 1 এর জন্য অ্যামপ্লিটিউড ইউজ করবেন 1 ভোল্ট, বিট 0 এর জন্য অ্যামপ্লিটিউড ইউজ করবেন 0 ভোল্ট। যেহেতু বাইনারি অ্যামপ্লিটিউড শিফট কিং, অ্যামপ্লিটিউডই তো শুধু ভ্যারি করবে, রাইট? ফ্রিকোয়েন্সি আর ফেজ কি ভ্যারি করবে? ফ্রিকোয়েন্সি আর ফেজ ভ্যারি করবে না, যাই হোক, বাট ফ্রিকোয়েন্সি কত ইউজ করবেন, ফেজ কত ইউজ করবেন সেটা বলা আছে। সো ডি, কোশ্চেন ডি এর কাজটা হচ্ছে এটা। এই যে এটা হচ্ছে ডি তে যে কাজটা করতে বলছে, ইউনিপোলার ডিজিটাল সিগন্যাল থেকে আমরা একটা অ্যানালগ সিগন্যালে কনভার্ট করব। আচ্ছা,
তাহলে এই অ্যানালগ সিগন্যালটাই ট্রান্সমিটেড হবে। ট্রান্সমিশন সাইডের কাজ শেষ। এই ট্রান্সমিশন সাইডের যে কয়টা কাজ, এই কাজগুলোই আপনারা পাবেন হচ্ছে টিউটোরিয়াল পার্ট 1 এ। ওকে, এই পার্ট 1 টিউটোরিয়াল যেটা, এই পার্ট 1 টিউটোরিয়ালটা হচ্ছে ট্রান্সমিশন সাইডের সবগুলো কাজ আর কি। ওকে, সো আমি ট্রান্সমিট করে দিলাম এই অ্যানালগ সিগন্যালটাকে। এই যে এই স্টেজে যে অ্যানালগ সিগন্যালটা ক্রিয়েট হবে এটাকে আমি ট্রান্সমিট করে দিব। তাহলে রিসিভার যখন রিসিভ করবে এই অ্যানালগ সিগন্যালটাই রিসিভ করবে, বাট এটার সাথে নয়েজ অ্যাডেড অবস্থায় থাকবে না। ইয়েস স্যার। রাইট, সো এই কারণে দেখেন আপনাকে এই অ্যাসাইনমেন্টের কোশ্চেনের ই পার্ট খেয়াল করুন, বলছে অ্যাড নয়েজ টু ইউর মডুলেটেড সিগন্যাল অ্যান্ড অ্যাজিউম দ্যাট নয়েজি সিগন্যাল ইজ ইউর রিসিভড সিগন্যাল। আচ্ছা, তো সেই কাজটা করা হচ্ছে কোথায় একটু দেখে আসি। এখন আমি কি রিসিভারের সাইডে চলে গেছি না? তাহলে কত নম্বর টিউটোরিয়াল ইউজ করব, টিউটোরিয়াল 1 নাকি টিউটোরিয়াল 2? স্যার 2। টিউটোরিয়াল 2। টিউটোরিয়াল 2 এর কোড যদি চেক করেন, আপনাদের কাজ হচ্ছে এই যে এই কোডগুলো চেক করা এবং কিভাবে মডিফাই করবেন, আপনার কাজের জন্য কিভাবে মডিফাই করবেন সেটা বুঝেন, আর কোনো কাজ নেই। তো একটু দেখি, এই যে এই লাইনটাতে হচ্ছে আমার মেসেজ সিগন্যালের সাথে নয়েজ অ্যাড হচ্ছে। কি ফাংশন ইউজ করতেছে ওরা সিগন্যালে নয়েজ অ্যাড করার জন্য? ফাংশনটা দেখতে পাচ্ছেন? স্যার AWGN। AWGN। তো AWGN ফাংশনটার সিনট্যাক্সটা হচ্ছে এরকম, রিসিভ সিগন্যাল, আমরা তো অ্যানালগ সিগন্যালটার সাথে হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যালের সাথে আমরা নয়েজ অ্যাড করতে চাচ্ছি। তো সিনট্যাক্সটা এরকম, AWGN ফাংশনে প্রথমে বসাবেন হচ্ছে যে সিগন্যালটার সাথে আপনি নয়েজ অ্যাড করতে চাচ্ছেন সেই সিগন্যালটা, আর তার সাথে আপনি বসাবেন হচ্ছে আপনি ডেসিবেলে কত এসএনআর পেতে চান সেই এসএনআরটা। ওকে, সো ধরেন আপনি যখন কাজ করতেছেন আপনার অ্যানালগ সিগন্যালটা XT এর আন্ডারে আছে। ওকে, এবং আপনি চাচ্ছেন নয়েজি রিসিভ সিগন্যাল জেনারেট করতে, রাইট? তো নয়েজি রিসিভ সিগন্যাল জেনারেট করার জন্য আপনি যত এসএনআর ভ্যালু চান, যেমন আমি চাই ধরেন আমি 10 ডিবি এসএনআর রেখে আমি নয়েজ অ্যাড করতে চাই, তাহলে এসএনআর ডিবির ভ্যালু 10। সো আমি এই ক্ষেত্রে ফাংশনটা কল করবো এইভাবে। তাহলে এই লাইনটা থেকে বলেন তো অরিজিনাল সিগন্যাল কে ছিল, কোন ভেরিয়েবলটাতে অরিজিনাল সিগন্যালটা আছে? স্যার XT। কোন ভেরিয়েবলের মধ্যে নয়েজি সিগন্যালটা স্টোর হবে? আর রেক স্যার। হ্যাঁ, রেক বা রিসিভড সিগন্যাল বোঝানোর জন্য REC আর কি। যাই হোক, তো এই যে নয়েজি সিগন্যালটা জেনারেট হলো সেই নয়েজি সিগন্যালের এসএনআর ভ্যালু কত? স্যার 10 ডেসিবেল। হ্যাঁ, 10 ডেসিবেল। ডিবি এসএনআর এর নয়েজ সে অ্যাড করবে আর কি। ইয়েস স্যার। আচ্ছা, ভালো কথা। তো আপনি যদি আরো বেশি এসএনআর এর সিগন্যাল জেনারেট করতে চান, আমার নয়েজি সিগন্যালে এসএনআর আরো বেশি থাকবে, তাহলে আপনি এখানে আরো বড় ভ্যালু ইউজ করবেন। আর যদি আপনি চান যে না আমি আর কম এসএনআর দিয়ে সিগন্যাল জেনারেট করতে চাই রিসিভ সিগন্যাল, তাহলে আপনি আরো ভ্যালুটা মডিফাই করবেন সেই হিসাবে আর কি। আচ্ছা, আমাকে এখানে এইটা বলেন যে আমার হাতে যদি দুইটা রিসিভ সিগন্যাল থাকে, আমি দুইটা রিসিভ সিগন্যাল জেনারেট করলাম এইভাবে একই সিগন্যালের জন্য, দুইটা রিসিভ সিগন্যাল জেনারেট করতেছি, ঠিক আছে? বলেন রিসিভ 1 আর রিসিভ 2 এই দুটো সিগন্যালের মধ্যে কোন সিগন্যালটা বেশি নয়েজি সিগন্যাল? স্যার রিসিভ 2 স্যার। রিসিভ 2 বেশি নয়েজি সিগন্যাল, কিভাবে বুঝছেন? স্যার এখানে XT 100। XT 100 মানে কি, কার ভ্যালু 100? মানে স্যার নয়েজটা স্যার এসএনআর এর ডিবি 100 ভ্যালুটা কার? 100 এই ভ্যালুটা কার? স্যার এসএনআর ডিবি। এটা তো হচ্ছে এসএনআর ডিবি। আচ্ছা, এসএনআর আপনি ডিবি বলেন আর যাই বলেন, এসএনআর যে একটা রেশিও হিসেবে ক্যালকুলেট করা হয়, সেই রেশিওটা কি এরকম না? জি স্যার, নয়েজ পাওয়ার বাই নয়েজ। তাহলে এসএনআর ইনক্রিজড এসএনআর কি ইনক্রিজড নয়েজ পাওয়ারকে রিপ্রেজেন্ট করে নাকি ডিক্রিজড নয়েজ পাওয়ারকে রিপ্রেজেন্ট করে? আমার কথা কি বোঝা যায়? এসএনআর ডিবি এটা ইনক্রিজ হওয়া মানে কি নয়েজ পাওয়ার ইনক্রিজ হওয়া নাকি নয়েজ পাওয়ার ডিক্রিজ হওয়া?
Sir, noise power increase. এসএনআর কি সিগন্যাল পাওয়ার আর নয়েজ পাওয়ারের রেশিও না? নাকি সিগন্যাল পাওয়ারের আর নয়েজ পাওয়ারের রেশিও থেকে তো এসএনআর ক্যালকুলেট হবে সামহাউ, রাইট? তাহলে এসএনআর যদি ইনক্রিজ হয় সেটা কিভাবে নয়েজের ইনক্রিজকে বোঝায়? সেটা তো নয়েজ পাওয়ারের ডিক্রিজকে রিপ্রেজেন্ট করার কথা না, নাকি? ঠিক আছে না ভুল আছে? বুঝলাম না তো, এত সহজ জিনিস তো কনফিউজ হওয়ার কিছু নেই। আসি এসএনআর এ আসি। এসএনআর বাই ডেফিনেশন এই জিনিস না? নাকি ঠিক আছে এটা? ইয়েস স্যার। হ্যাঁ, তো নয়েজ পাওয়ার ইনক্রিজ করলে এসএনআর ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে? রেশিও বুঝেন? রেশিও নিউমেরেটরে যেটা থাকে, এই যে নিউমেরেটর, এটা ইনক্রিজ করলে পুরো সংখ্যাটাকে ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে? যদি নিউমেরেটরকে ইনক্রিজ করি, বলেন তো এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা কত? চেঞ্জ করতে এই ভ্যালুটা কত? এটা কত? 5 5। আচ্ছা, এই লাইনে নিউমেরেটর কত আর ডিনোমিনেটর কত এই ফ্র্যাকশনটাতে? নিউমেরেটর আর ডিনোমিনেটর বাংলা কি এই জিনিসের? নিউমেরেটরের বাংলা কি? হোয়াট ইজ নিউমেরেটর? Sir, log. স্যার হর স্যার লব হচ্ছে নিউমেরেটর আর হর হচ্ছে ডিনোমিনেটর, নাকি? আচ্ছা, স্যার তো 100/20 এটা হচ্ছে, এটার ভ্যালু হচ্ছে 5। আচ্ছা, আমি যদি আপাতত নিউমেরেটরে থাকি, নিউমেরেটরটাকে আমি ডিক্রিজ করলাম, দেখেন তো নিউমেরেটর কি ডিক্রিজড হয়েছে কিনা এই লাইনে? Yes, sir. কত হবে এখন ভ্যালু? নিউমেরেটর ডিক্রিজ করলে ওভারঅল ভ্যালু ডিক্রিজ করে নাকি ইনক্রিজ করে? ডিক্রিজ করো। Yes, sir. ডিক্রিজ করে। আচ্ছা, এবার নিউমেরেটরকে ইনক্রিজ করে। এবার আমাকে বলেন কোন একটা ফ্র্যাকশনে নিউমেরেটর ইনক্রিজ করলে ওভারঅল ভ্যালু ইনক্রিজ করে, আর কোন একটা ফ্র্যাকশনে নিউমেরেটর ডিক্রিজ করলে ওভারঅল ভ্যালু ডিক্রিজ করে। ঠিক আছে এই কথাটা? Yes, sir. আচ্ছা, এবার সেম এক্সাম্পল, এই যে 100/20, এই এক্সাম্পল ডিনোমিনেটরের বিহেভিয়ার থেকে যদি দেখি, এখন তো ডিনোমিনেটর হচ্ছে 20, আমি ডিনোমিনেটরটাকে ডিক্রিজ করলাম, কত হবে ওভারঅল ভ্যালু? Sir, increase করবে। আর ডিনোমিনেটরকে যদি ইনক্রিজ করি, Overall value decrease করবে। হ্যাঁ, তাহলে বলেন এই জিনিস তো দেখাতে হওয়ার কথা না। তাহলে আমাকে বলেন এবার সিগন্যাল পাওয়ার ইনক্রিজ করলে এসএনআর কি ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? Sir, increase করবে। আর নয়েজ পাওয়ার ইনক্রিজ করলে Sir, decrease করবে। ডিক্রিজ করবে। তাহলে আমাকে বলেন এখানে এই যে এই দুইটা রিসিভড সিগন্যাল REC1 আর REC2, এই দুইটার মধ্যে কোনটার ক্ষেত্রে নয়েজ বেশি? REC1। REC1 এর ক্ষেত্রে অবশ্যই নয়েজ বেশি, REC2 এর ক্ষেত্রে অবশ্যই নয়েজ কম। আচ্ছা, তাহলে XT আমার যে মেসেজ সিগন্যাল ছিল, যেটার মধ্যে আসলে আমার টেক্সট মেসেজটা আছে, এই দুইটার মধ্যে কোনটার ক্ষেত্রে টেক্সট মেসেজটা কারেক্টলি রিকভার করার প্রবাবিলিটি বেশি হবে? স্যার 2। রিসিভ 2 এর ক্ষেত্রে প্রবাবিলিটি বেশি হবে, কারণ সেটাতে নয়েজ কম, রাইট? এসএনআর বেশি মানে নয়েজ কম, ডিস্টারবেন্স কম, সো সেটা থেকে কারেক্ট মেসেজ রিকভারির প্রবাবিলিটি বেশি। যাই হোক, এই কথা বলার কারণটা হচ্ছে আপনারা যখন নয়েজ অ্যাড করবেন সিগন্যালে,
তখন আপনাদের পক্ষে এটা তো মডিফাই করা পসিবল, রাইট? এই এসএনআর ভ্যালুটা আপনাকে 10 বসাতে হবে এমন তো কোনো কথা নেই, আপনি 20 বসাতে পারেন অথবা 2 বসাতে পারেন। তো এই এসএনআর ভ্যালুটা চেঞ্জ করে দেখবেন যে এটা আপনার রিসিভড সিগন্যালের উপর কোনো ইম্প্যাক্ট ফেলে কিনা। আপনার যে রিসিভড টেক্সট মেসেজ সেটা অরিজিনাল সিগন্যালের সাথে কোন ক্ষেত্রে ম্যাচ করে আর কোন ক্ষেত্রে ম্যাচ করে না, এটা চেক করবেন এবং এটা অ্যাড হবে হচ্ছে ডিসকাশন। ওকে, এই রিলেটেড পয়েন্ট যাবে ডিসকাশন। যাই হোক, নয়েজ অ্যাড করা হয়ে গেল। আর কি কি থাকে কোশ্চেনে দেখি। নয়েজ অ্যাড করার পরে কাজ হচ্ছে রিকভার দ্য বিট সিকোয়েন্স ফ্রম দ্য রিসিভড নয়েজি সিগন্যাল। নয়েজি সিগন্যাল থেকে বিটগুলোকে রিকভার করা, এটা হচ্ছে আপনার কাজ। তাহলে আবারও ওই একই সেকেন্ড অ্যাসাইনমেন্ট, সেকেন্ড টিউটোরিয়ালটাতে চলে যাবে। সেকেন্ড টিউটোরিয়ালে কিভাবে নয়েজি সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যাল ফেরত পাওয়া যায়, এই যে দেখেন ফিগারটা হোপফুলি শেয়ার হচ্ছে। নয়েজি সিগন্যাল থেকে কিভাবে ডিজিটাল সিগন্যাল রিকভার করবেন, সেই ডিজিটাল সিগন্যাল থেকে আবার কিভাবে বিট রিকভার করবেন, পুরোটাই দেওয়া আছে। আর লাস্টলি কাজ হচ্ছে এবার সেই বিট থেকে টেক্সট মেসেজটাকে রিকভার করা ফাংশন ইউজ করে, এটা হচ্ছে ফাইনাল কাজ। তো সেই ফাংশনও দেওয়া আছে, সেই ফাংশন ইউজ করে আপনার কাজ হচ্ছে বিট সিকোয়েন্স থেকে আবার টেক্সট মেসেজটা ফেরত পাওয়া। তাহলে এই জায়গাতে অবশ্যই রিসিভ মেসেজ হিসেবে কোন টেক্সট রিকভার করার কথা, আপনি একদম শুরুতে আপনি যে ওয়ার্ডটা চুজ করছিলেন, রাইট, সেটা। স্যার তাহলে আমরা স্যার, আরেকবার যদি এটা একটু রিভিউ করি, হ্যাঁ কোশ্চেনটা নিচ্ছি, একটু ওয়েট করেন। হ্যাঁ, আরেকবার যদি একটু রিভিউ করি তাহলে আমাদের কাজ হচ্ছে এরকম। সবার প্রথমে আপনারা একটা ওয়ার্ড চুজ করবেন, দেন ওয়ার্ডটাকে বাইনারি বিটে কনভার্ট করবেন, দেন বাইনারি বিটটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবেন, দেন ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবেন, দেন একটা রিসিভ সিগন্যাল জেনারেট করবেন। রিসিভ সিগন্যালটা কিভাবে জেনারেট করবেন, এই যে অ্যানালগ সিগন্যাল নয়েজ অ্যাড করব, সেটার জন্য ইউজ করব আমরা AWGN ফাংশন, রাইট? দেন এই যে নয়েজি সিগন্যাল, এই নয়েজি সিগন্যাল থেকে ফেরত যাবেন হচ্ছে ডিজিটাল সিগন্যালে। ডিজিটাল সিগন্যাল থেকে আবার ফেরত যাব আমরা বিট স্ট্রিম। ফাইনালি বিট স্ট্রিম থেকে আমরা রিটার্ন করব হচ্ছে টেক্সট মেসেজে। আর সব যদি ঠিক থাকে তাহলে এই এখানে আপনি আবার টেক্সট মেসেজ হিসেবে টিম এই ওয়ার্ডটাই পাওয়ার কথা, যেহেতু এই ওয়ার্ডটা দিয়ে শুরু করছি। ওকে, তাহলে এটা হচ্ছে টোটাল কাজ। তাহলে সেই হিসেবে আপনাদের অ্যাসাইনমেন্টের আউটপুটে আপনি কোড তো অবশ্যই শো করবেন, যে কোডটা ক্রিয়েট করেছেন, বাট আউটপুটে টোটাল কি কি জিনিস থাকবে একটু দেখি। এই যে দেখেন এই জিনিসগুলো থাকবে আউটপুটে। ওয়ান মোর টাইম, যে ওয়ার্ডটা চুজ করলেন সেই ওয়ার্ডটা যেন আমি দেখতে পারি আউটপুটে। আপনার রিপোর্টে এটা থাকতে হবে, আমি যেন পরিষ্কার দেখতে পাই যে কোন ওয়ার্ডটা চুজ করা হয়েছে। দেন সেই ওয়ার্ডটাকে বাইনারিতে কনভার্ট করার পরে বাইনারি বিটের রিপ্রেজেন্টেশনটা কি হয়েছিল সেটা। বাইনারি বিটটা থেকে ডিজিটাল সিগন্যাল হিসেবে কি পাইলেন, ডিজিটাল সিগন্যালের ছবি। ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে যে কনভার্ট করলাম অ্যামপ্লিটিউড শিফট কিং করে, সেই অ্যানালগ সিগন্যালের ছবি। দেন নয়েজি সিগন্যাল, দেন নয়েজি সিগন্যাল থেকে আবারও ডিজিটাল সিগন্যাল ডিমোডুলেশন করে, তাহলে সেই ডিজিটাল সিগন্যালের ছবি। ডিজিটাল সিগন্যাল থেকে বাইনারি বিট রিকভার করলেন কিভাবে, সেই বাইনারি বিটগুলো। আর ফাইনালি বাইনারি বিট থেকে আবার টেক্সট মেসেজ রিকভার করলেন কিভাবে, সেই টেক্সট মেসেজটা। আর সব ঠিক থাকলে পয়েন্ট এ আর পয়েন্ট বি, সরি পয়েন্ট এ আর পয়েন্ট এইচ, এই দুইটা প্লেসের টেক্সট মেসেজ সেম হবে আর কি। ওকে, হ্যাঁ একটা কোশ্চেন ছিল, বলেন। স্যার বলতেছিলাম যে যখন স্যার মানে পার্ট 1 কি স্যার এটা থাকবে মানে দেওয়ার কথা ছিল না, যে মানে ওই যে ট্রান্সমিটটা নয়েজই সহ ট্রান্সমিট হবে কিনা, এই জন্য আর কি বলছিলাম যে এটা তো স্যার ট্রান্সমিটার তো নয়েজ সহ ট্রান্সমিট করে না, রিসিভার নয়েজ সহ রিসিভ করে। নয়েজ যেটা সেটা তো ট্রান্সমিশন সাইডের কাজ না আর কি। ট্রান্সমিটার তো ওটা নিয়ে চিন্তা করবে না, নয়েজ নিয়ে চিন্তা করবে রিসিভার। আচ্ছা আচ্ছা ঠিক আছে,
ওকে, সো এটা হচ্ছে ল্যাব অ্যাসাইনমেন্টের কাজ। তাহলে ল্যাব অ্যাসাইনমেন্টের কোডটা আরেকবার দেখেন ভালো মতো। আমাদের কাজ হচ্ছে, আমি আজকে আসলে আপনাদের যে জিনিসগুলো বাকি আছে সবগুলোই আমি দেখাবো। তো আপাতত আমি প্রায়োরিটির বেসিসে সেট করতেছি আর কি। তো প্রায়োরিটির বেসিসে এখন আমাদের আপাতত টার্গেট হচ্ছে এই ল্যাব অ্যাসাইনমেন্টের কোনো কনফিউশন থাকলে সেটা সলভ করা, আর আরেকটা কাজ হচ্ছে থিওরি এক্সামের কিছু কন্টেন্ট আগায় রাখা আর কি, থিওরি এক্সামের জন্য। ওকে, তো ল্যাব অ্যাসাইনমেন্ট আরেকবার চেক করে দেখেন, আমি যতটুকু বললাম তার উপর বেস করে ম্যানুয়ালটা ইউজ করতে পারবেন কিনা। টেক অ্যানাদার 15 মিনিটস। 15 মিনিটস পরে যদি ল্যাব অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি ওই যে থিওরি এক্সামের যে কন্টেন্ট সেটা চেক করব। ওকে, স্যার ওই যতটুকু যে আমরা অ্যাডভান্স করতে পারি। স্যার এই কনভার্সনের ফাংশনের ভিতরে যে স্যার প্রসিডিউর গুলো স্যার, ওই যে মানে P2 কে ওই স্যার তো মানে ওগুলা ফিগার আউট করাটাই তো হচ্ছে কাজ আর কি, কারণ কোড স্যার আসলে এটা ফিগার, প্রত্যেকটার জন্যই কোড দেওয়া আছে। জি স্যার, এটা কি স্যার মানে আমরা নিজেরা ফিগার আউট করবো? হ্যাঁ হ্যাঁ, সেটাই আপনার কাজ, এই জিনিসগুলো ফিগার আউট করা। যেমন এটা দেখেন, ধরেন এটার কথা বলতেছেন না, এটা তো আজকে থেকে বাইনারি বিটে যাওয়ার, রাইট? ইয়েস স্যার। হ্যাঁ, এখানে তো আপনার কি কাজ আছে বলেন? এখানে তো আমি যা দেখতেছি যে এখানে তো আপনার আসলে কিছুই মডিফাই করতে হবে না এই ফাংশনে। জি স্যার, কিছু করতে হবে না স্যার, প্রসিডিউরটা জানতে চাইছিলাম যে কি না হইতেছে না আর না, কি। এই যে আমি তো বুঝতে পারছি সেটা, আমি জাস্ট বলতেছি যে আপনি অ্যাসাইনমেন্টের পার্সপেক্টিভ থেকে বলতেছি। অ্যাসাইনমেন্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এই ফাংশনে কিন্তু আপনার কিছুই মডিফাই করতে হবে না, রাইট? আপনাকে মডিফাই করতে হবে কোন জায়গাতে? আপনি যেখানে ফাংশনটা কল করবেন, যেমন এই যে দেখেন, ওরা এখানে ট্রান্সমিটেড মেসেজ রেড রেখে ফাংশনটাকে কল করছে, দেখা যাচ্ছে মেইন কোডে। ইয়েস স্যার। তো আপনার ক্ষেত্রে মডিফিকেশনটা কি হবে? ট্রান্সমিটেড মেসেজে রেড এর জায়গাতে আপনি যে ওয়ার্ড চুজ করছেন সেই ওয়ার্ডটা বসবে, তাই তো? আচ্ছা, আর কোডটা কিভাবে কাজ করে সেটা একটু বোঝার চেষ্টা করবেন। এই কোডটা খুবই সিম্পল কোড, সো আমি এটার এক্সপ্লানেশনে যাচ্ছি না। ওকে, যেইভাবে একটা নাম্বার কে বাইনারিতে রিপ্রেজেন্ট করা হয় এখানে আসলে সেই কাজই করা হয়েছে। কোন একটা টেক্সট, প্রথমে এই লাইনটা দেখেন, এই লাইনটা হচ্ছে টেক্সটের থেকে আসলে তার ডেসিমাল ভ্যালু নেওয়া হচ্ছে। আস্কি টেবিল দেওয়া থাকে না একটা, আস্কি টেবিলে একটা ডেসিমাল ভ্যালু পাওয়া পসিবল যে কোনো লেটারের জন্য, ধরুন ক্যাপিটাল এ অথবা ক্যাপিটাল সি, সেটা ডেসিমাল ভ্যালু কত সেটা হচ্ছে এই ভেরিয়েবল। এবার যে কোনো ডেসিমাল নাম্বারকে বাইনারিতে রিপ্রেজেন্ট করার যে অ্যালগোরিদম সেটা ইউজ করা হয়েছে নেক্সট লাইনে। আমি যদি আপনাদেরকে এরকম একটা সংখ্যা দিই, ধরেন সংখ্যাটা হচ্ছে ফর এক্সাম্পল 75, এই নাম্বারটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করলে কত পাবো? এটা বের করার একটা রুল আছে না, 2 দিয়ে ডিভাইড করতে হয়, মনে আছে? ইয়েস স্যার। 2 দিয়ে ডিভাইড করতে হয়, রিমাইন্ডার কত থাকে সেটা চেক করে। তো সেটাই অ্যাপ্লাই করা হয়েছে এখানে, আর কিছু না। এই নেক্সট দুটো লাইন দেখেন, মড, এই মড দিয়ে হচ্ছে বেসিক্যালি রিমাইন্ডারটা হিসাব করা হচ্ছে আর কি। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো কোডগুলো একটু চেক করবেন। বেসিক্যালি কোডটা ফিগার আউট করা আর কোডটাকে আপনার মতো করে মডিফাই করে ইউজ করাটাই হচ্ছে কাজ এখানে। ওকে, তো ল্যাব অ্যাসাইনমেন্টটা প্রথম লুকে ডিফিকাল্ট মনে হতে পারে, বাট আসলে কিন্তু টাস্ক হিসেবে ডিফিকাল্ট না খুব একটা। ওকে, সো আরেকবার ল্যাব অ্যাসাইনমেন্টটা একটু ফাইনাল একটা চেক দেন, আমি যে কথাগুলো বললাম সেটার উপর বেস করে। দেন উই উইল গো টুয়ার্ডস থিওরি এক্সাম কম্পোনেন্ট। সেটার কিছু কম্পোনেন্ট আমি একটু আগে রাখবো, কারণ আগে এক্সাম প্রায়োরিটি, সিলেবাসের প্রায়োরিটি হচ্ছে তারপরে। তো সিলেবাস আমরা শেষ করব, ইনশাল্লাহ এক্সামের কন্টেন্টগুলো দেখাতে পারবো। সো লেটস কাম ব্যাক বাই 12:40। ওকে, 12:40 থেকে হোপফুলি আমরা হচ্ছে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটা অ্যান্সার করা আর থিওরির কন্টেন্টটা একটু আগায় রাখা, এই রিলেটেড কাজগুলো করবো। ওকে, তাহলে 12:40-এ ব্যাক করতেছি। ওকে স্যার। তাহলে সিগন্যালগুলোকে মিক্স করে ট্রান্সমিট করার জন্য আমার কত ব্যান্ডউইথ প্রয়োজন? স্যার 400 হার্টজ। 400 হার্জ, আর কমিউনিকেশন লিংক সাপোর্ট করতেছে 500 হার্জ। তাহলে এই ক্ষেত্রে কি আমি মাল্টিপ্লেক্সিং এ যাব নাকি যাব না? স্যার করতে পারবো মাল্টিপ্লেক্স। উই ক্যান গো ফর মাল্টিপ্লেক্সিং, স্পেসিফিক্যালি ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আচ্ছা, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম, দেখুন ধরেন আমি 4টা ডিজিটাল সিগন্যালকে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং অথবা কম্বাইন করতে চাই। 4টা ডিজিটাল সিগন্যাল আছে এই ধরনের। ওকে, আর কমিউনিকেশন লিংক আছে যেটা,
যে কমিউনিকেশন লিংকের থ্রু ট্রান্সমিট করতে চাই, সেই কমিউনিকেশন লিংকের ক্যাপাসিটি টার্মটা কি পরিচিত টার্ম আমাদের? আর ফর্মুলা দিয়ে হিসাব করা হয় একটা চ্যানেলের ক্যাপাসিটি অথবা একটা কেবলের ক্যাপাসিটি? ছিল ক্যাপাসিটি ক্যালকুলেশনের জন্য কোনো ফর্মুলা? কমিউনিকেশন লিংকের ক্যাপাসিটি বের করা ফর্মুলা কি? নয়েজলেস চ্যানেল আর নয়েজি চ্যানেল দুইটা বিট রেট বের করার ফর্মুলা ছিল না? নাইকুইস্টের বিট রেট ফর্মুলা, আরেকটা ছিল কি? হোয়াট ইজ দ্য আদার ওয়ান? একটা তো ছিল Shannon নাইকুইস্টের বিট রেট, capacity. আর একটা ছিল শ্যাননের ক্যাপাসিটি ফর্মুলা। তো শ্যাননের ক্যাপাসিটি ফর্মুলা দিয়ে তো আমরা একটা চ্যানেলের ক্যাপাসিটি বের করতে পারি। তো মনে করেন এই কমিউনিকেশন লিংকের ক্যাপাসিটি হচ্ছে 1000 বিপিএস। মানে কি এই কথাটার? একটা কমিউনিকেশন লিংকের ক্যাপাসিটি যদি বলি আমি 1000 বিপিএস, ইট মিনস যে ওই কেবলের থ্রু অথবা কমিউনিকেশন লিংকের থ্রু আপনি 1000 বিপিএস এর বেশি রেটে ডেটা ট্রান্সমিট করতে পারবেন না। ওকে, তাহলে চারটা সিগন্যাল আছে এরকম, আর কমিউনিকেশন লিংক অ্যাভেলেবল আছে এরকম। তাহলে বলেন এই চারটা সিগন্যালকে কি কম্বাইন করে এই কমিউনিকেশন লিংকের থ্রু ট্রান্সমিট করা যাবে? যাবে স্যার। যেতে পারে। ওকে, কারণ চারটা সিগন্যালের টোটাল বিট রেট কত হয়? 600 বিপিএস, আর কমিউনিকেশন লিংকের ক্যাপাসিটি হচ্ছে 1000 বিপিএস। তাহলে মিক্স করে ট্রান্সমিট করা যেতে পারে। বাট যদি সিনারিওটা এরকম হইতো, এখন আমার চারটা ডিজিটাল সিগন্যালের টোটাল বিট রেট কত আসে? স্যার 1500। যেহেতু এই টোটাল বিট রেট কমিউনিকেশন লিংকের ক্যাপাসিটি থেকে বেশি, এই সিনারিওতে তাহলে আমাদের পক্ষে এই চারটা সিগন্যাল কম্বাইন করে বা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করে ট্রান্সমিট করা পসিবল হবে না। আচ্ছা, চারটাকে কম্বাইন না করতে পারলো কয়টাকে কম্বাইন করা যেতে পারে? এখানে আমি টিডিএম করতে চাই, কোন কোন সিগন্যালের উপর টিডিএম করা যাবে? স্যার ডিএস সিগন্যাল 1 স্যার 2 আর স্যার 4, এই তিনটা করা যাবে। 1 to 4 এর উপর করা যেতে পারে, আবার চাইলে 3 আর 4 করা যেতে পারে, রাইট? অনেকভাবে করা যেতে পারে, বাট চারটাকে আর করা যাবে। ওকে, তাহলে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ আমি যাব নাকি যাব না? ক্যান উই ডু টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং অর নট? এটা কিসের উপর ডিপেন্ড করবে? ক্যাপাসিটি স্যার, ক্যাপাসিটি। আপনি দুইটা জিনিস বের করবেন, একটা হচ্ছে টোটাল রিকোয়ার্ড বিট রেট বের করবেন। টোটাল রিকোয়ার্ড বিট রেটটা কি? ওদের যে ইন্ডিভিজুয়াল বিট রেট ছিল সেগুলো সামেশন। ওকে, এই সামেশনটা আপনি বের করবেন। যদি এই টোটাল রিকোয়ার্ড বিট রেট কমিউনিকেশন লিংকের ক্যাপাসিটি থেকে বেশি হয় তাহলে কি টিডিএম করা যাবে? No, sir. এই ক্ষেত্রে করা যাবে না। যদি টোটাল রিকোয়ার্ড বিট রেট কমিউনিকেশন লিংকের ক্যাপাসিটি থেকে কম হয় তাহলে করা যাবে। ওকে, এটা হচ্ছে কোন সময় আমরা টিডিএম এ যাব, কখন করা যাবে টিডিএম। যাই হোক, এখন টিডিএম করার সময় স্যার টিডিএম এর ক্ষেত্রে তো স্যার একটা কন্ডিশনই স্যার, ওভারল্যাপিং এগুলো কোনো স্যার সমস্যা নেই। না, ওভারল্যাপিং এর সমস্যা নাই বলতে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ডোমেনে ওভারল্যাপ করতে পারবে। এফডিএম এর ক্ষেত্রে যেমন ফ্রিকোয়েন্সি ডোমেনে ওভারল্যাপ করতে পারতো না, টিডিএম এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ডোমেনে ওভারল্যাপ করতে পারবে, টাইম ডোমেনে ওভারল্যাপ করতে পারবে না। দুইটা দুই রকম, ঠিক আছে? এফডিএম এর ক্ষেত্রে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে ওভারল্যাপ করা যাবে না, টাইম ডোমেনে ওভারল্যাপ করলো কি করলো না সেটা নিয়ে আমাদের কিছু যায় আসে না। আর টিডিএম এর ক্ষেত্রে হচ্ছে টাইম ডোমেনে ওভারল্যাপ করতে পারবে না, ফ্রিকোয়েন্সি ডোমেনে ওভারল্যাপ করতেছে নাকি উই ডু নট কেয়ার। ওকে, আচ্ছা, তো টাইম ডোমেনে সেপারেশনটা এইভাবে হবে যে আমরা একটা সিগন্যাল যখন ট্রান্সমিট করব, চারটা ডিজিটাল সিগন্যাল ছিল তো চারটা ডিজিটাল সিগন্যাল আমি এভাবে ট্রান্সমিট করব।
ধরেন 0 থেকে 0.1 সেকেন্ড, এই টাইমটাতে আমি শুধু DS1 এর একটা পোর্শন ট্রান্সমিট করব। আবার 0.1 সেকেন্ড থেকে 0.2 সেকেন্ড আমি DS2 এর একটা পোর্শন ট্রান্সমিট করব। 0.2 থেকে 0.3 সেকেন্ড আমি আবার DS3 এর একটা পোর্শন ট্রান্সমিট করব। তাহলে খেয়াল করেন এই জায়গাটা আপাতত এতটুকু পর্যন্ত খেয়াল করেন, প্রথম চারটা লাইন আমি কি একই টাইমে মাল্টিপল সিগন্যাল আসলে ট্রান্সমিট করতেছি? ইয়েস স্যার, 0.1 না। সেকেন্ড। না না, একই টাইমে তো আর আমি মাল্টিপল সিগন্যাল ট্রান্সমিট করতেছি না। এটা যেহেতু না। TDM, না স্যার। টাইম ডোমেনে তো সেপারেশন থাকতে হবে, রাইট? তো টাইম ডোমেনের সেপারেশনটা কিভাবে হচ্ছে বুঝতে পারছেন? আমি কিন্তু একই সময়ে অনেকগুলো সিগন্যাল ট্রান্সমিট করি না, একই সময়ে একটা সিগন্যালেরই একটা পোর্শন আমি ট্রান্সমিট করতেছি। তাহলে এভাবেই এই জিনিসটা সার্কুলার ওয়েতে চলতে থাকবে। যেমন 0.4 থেকে 0.5 সেকেন্ড কিন্তু আমি আবার কি কোন সিগন্যালে ফেরত আসছি? আবার DS1 এ, রাইট? তাহলে বলেন তো সিমিলারলি এখানে যদি আমি জিজ্ঞেস করতাম যে 0.8 সেকেন্ড থেকে 0.9 সেকেন্ড আমি কোন সিগন্যাল ট্রান্সমিট করব, এখানে কি আসতো? স্যার তাহলে DS1। আবার DS1 আসতো। নিচে 0.9 সেকেন্ড থেকে 1.0 সেকেন্ড পর্যন্ত তাহলে আমি কাকে ট্রান্সমিট করব? স্যার এটা কি একটা টাইম লিমিট DS2 থাকবে নাকি স্যার, এটা রিপিটেশন হতে এটা থাকবে? এটা যতক্ষণ না শেষ হচ্ছে, আপনার ওভারঅল পুরো ট্রান্সমিশনটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ চলতে থাকবে। যাই হোক, এই জিনিসটাই সার্কুলার ওয়েতে রিপিট হতে থাকবে। অর্থাৎ আপনি একটা টাইম DS1, তারপরে একটা টাইম DS2, তারপরে একটা টাইম DS3, তারপরে DS4, আবার DS1, DS2, DS3, DS4 এই অর্ডারে ট্রান্সমিট করতে থাকবেন। বাট ওই যে অ্যাট এ টাইম একটা সিগন্যাল, ওভারঅল কিন্তু আমি মিক্স অফ সিগন্যালই ট্রান্সমিট করতেছি, বাট একটা পার্টিকুলার ডিউরেশনে একটার বেশি সিগন্যাল আসলে থাকবে না। ওকে, আচ্ছা। এখন আমার দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, আমি এখানে যেভাবে দেখালাম এই এক্সাম্পলটাতে আমি প্রত্যেকটা সিগন্যালকে কি সেম অ্যামাউন্ট অফ টাইম অ্যালোকেট করতেছি নাকি ডিফারেন্ট অ্যামাউন্ট অফ টাইম অ্যালোকেট করতেছি? স্যার সেম। প্রত্যেককেই কিন্তু আমি সেম অ্যামাউন্ট অফ টাইম অ্যালোকেট করতেছি, রাইট? দেখেন তো প্রত্যেকের জন্যই আমি অ্যাট এ টাইম কত সেকেন্ড করে অ্যালোকেট করতেছি? 0.1 সেকেন্ড। প্রত্যেকের জন্যই কিন্তু আমি অ্যাট এ টাইম 0.1 সেকেন্ড ডিউরেশন অ্যালোকেট করতেছি। এইভাবে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করাকে বলা হয় হচ্ছে সিনক্রোনাস টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ওকে, এই টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর নাম হচ্ছে সিনক্রোনাস। তাহলে সিনক্রোনাস টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ডেফিনেশনটা অনেকটা এরকম না? দেখেন তো, উই অ্যালোকেট সেম অ্যামাউন্ট অফ টাইম টু ইচ সোর্স সিগন্যাল। প্রতিটা ইনপুট সিগন্যালকে অথবা প্রতিটা সোর্স সিগন্যালকে আমি সমান অ্যামাউন্ট অফ টাইম অ্যালোকেট করব, রাইট? এটা হচ্ছে ডেফিনেশন। তো এটার একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে সিনক্রোনাস টিডিএম আমি তখনই ডিরেক্টলি করতে পারবো যখন প্রতিটা সোর্স সিগন্যাল একই ডেটা রেটের। সেই ক্ষেত্রে আমরা সিনক্রোনাস টিডিএম করতে পারবো। তার মানে আমরা এক্সাম্পল হিসেবে এখানে যে চারটা ডিজিটাল সিগন্যাল চিন্তা করছি না, এখানে রাখি। দেখেন তো এই চারটা ডিজিটাল সিগন্যালে কি সিনক্রোনাস টিডিএম করা যাবে? এই যে এই জায়গাটা, এদের প্রত্যেকে ডেটা রেট কি সেম নাকি ডিফারেন্ট? স্যার ডিফারেন্ট মনে। ডিফারেন্ট। সো একজনের হচ্ছে 300, আরেকজন হচ্ছে 400, আরেকজনের আবার 500। সো এই চারটা সিগন্যালকে এভাবে এই চারটা সিগন্যালকে আমরা ডিরেক্ট সিনক্রোনাস টিডিএম করতে পারবো না। আমরা সিনক্রোনাস টিডিএম করতে পারতাম এই চারটা সিগন্যালকে যদি বিষয়টা এরকম হয় যে প্রত্যেকেরই ডেটা রেট মনে করেন 300 বিপিএস। প্রত্যেকের ডেটা রেট যদি 300 বিপিএস হয়, এই যে সিনারিওটা যদি এরকম হয়, তাহলে আমাদের পক্ষে এই চারটাকে সিনক্রোনাস টিডিএম করা সম্ভব হবে। আর যদি না হয় সেম, তাহলে সিনক্রোনাস টিডিএম করা যাবে না। সেই ক্ষেত্রে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করতে হলে কি করতে হয় সেটা আপাতত আমরা ভবিষ্যতের জন্য তুলে রাখলাম, দেখা যাবে ওটা পর। আপাতত শুধু সিনক্রোনাস টিডিএম নিয়ে চিন্তা করতেছি। এবং সিনক্রোনাস টিডিএম মানে কি, আমরা দুইটা পয়েন্ট শিখছি এখানে। সিনক্রোনাস টিডিএম বলে কাকে? যখন আমরা টিডিএম এর জন্য প্রতিটা সিগন্যালকে সেম অ্যামাউন্ট অফ টাইম অ্যালোকেট করব, প্রায়োরিটি সেম, সবার প্রায়োরিটি একই, কাউকে বেশি টাইম অ্যালোকেট করব কাউকে কম টাইম অ্যালোকেট করব এরকম না বিষয়টা, তখন সেটা হচ্ছে সিনক্রোনাস টিডিএম। আর সিনক্রোনাস টিডিএমের কন্ডিশন কি? যে কয়টা ইনপুটকে আপনি সিনক্রোনাস টিডিএম করতে চাচ্ছেন, দে ইচ হ্যাভ টু হ্যাভ দ্য সেম ডেটা রেট। প্রত্যেকের ডেটা রেট সেম হইতে হবে, তাহলে পারবো। তাহলে এখন থেকে আমি যখনই কথা বলবো আজকের ক্লাসে, আমরা সিনক্রোনাস টিডিএম নিয়ে কথা বলবো
অর্থাৎ অটোমেটিক্যালি আপনি ধরে নেবেন যে ইনপুটে সবার বিট রেট নিশ্চয়ই সেম আছে, না হলে তো আমি করতাম না। ওকে, এটা ধরে নিব। আর আরেকটা জিনিস আমরা ধরে নিব কাজ করার সময় যে অবশ্যই আমাদের এই জিনিসটা, এই যে কমিউনিকেশন লিঙ্কের ক্যাপাসিটি টোটাল ক্যাপাসিটির থেকে বেশি আছে। যদি বেশি না থাকে তাহলে কি পারবো টিডিএম করতে? না স্যার। সো আমরা আজকের এক্সাম্পলে ধরে নিব যে আমরা সিনক্রোনাস টিডিএমে যাচ্ছি, মিনিং সবগুলো ইনপুটের ডেটা রেট সেম আর কমিউনিকেশন লিঙ্কের ক্যাপাসিটি বেশি আছে। কমিউনিকেশন লিঙ্কের ক্যাপাসিটি নিয়ে আমার কোনো চিন্তা নেই। ওকে, তো এরকম হতে পারে। দেখেন একটা সিনিয়রের চিন্তা করি। একটু ডিফারেন্ট এক্সাম্পল দিই আপনাদেরকে। একটু সাথে থাকেন। আচ্ছা, আপাতত দেখেন আমাকে ইনফরমেশন দেওয়া আছে প্রথমে এই দুইটা, যে তিনটা সোর্সের থেকে ডেটা আসতেছে, এই তিনটা সোর্সের ডেটাকে আমরা টিডিএম করতে চাই। আর প্রতিটা সোর্সেরই বিটরেট দেওয়া আছে 100 বিপিএস। তাহলে সোর্স এ সোর্সের বিটরেট কত? 100 বিপিএস। সোর্স বি এরও বিটরেট হচ্ছে 100 বিপিএস, সোর্স সি এরও বিটরেট হচ্ছে 100 বিপিএস, প্রতিটা সেম 100 বিপিএস। এই ইনফরমেশনটা আপাতত দেওয়া আছে আমাকে। আর আমি জানি যে এখানে তিনটা সোর্স আছে। ওকে, এগুলো আমাদের জানা থাকতে হবে। আমরা এই ধরনের ক্যালকুলেশন যখনই যাব, টিডিএম রিলেটেড ক্যালকুলেশন যখনই করব, এইসব ইনফরমেশন আমাদের লাগবে। আচ্ছা, নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে যে আমাদের প্রতিটা পালসে কয়টা বিট থাকে। আমি তো ডিজিটাল সিগন্যাল ক্রিয়েট করার কথা চিন্তা করতেছি, তো এখানে কয়টা পালসে কয়টা বিট থাকে এভাবেও কথাটা বলা যেতে পারে। অ্যানাদার ওয়ে ক্যান বি হাউ মেনি বিটস উই আর গোয়িং টু কনসিডার অ্যাট এ টাইম। নাম্বার অফ বিটস we are going to consider at a time। এভাবেও চিন্তা করতে পারেন ইনফরমেশনটা, যেটাই বলেন না কেন। ভেরিয়েবলটা হচ্ছে স্মল আর। মনে আছে স্মল আর এর কথা? স্মল আর বলতে কিন্তু বোঝায় প্রতিটা সিগন্যাল এলিমেন্টে কয়টা ডেটা এলিমেন্ট ক্যারি করা হয়, অথবা প্রতিটা পালসে কয়টা বিট ক্যারি করা হয়, অথবা অ্যাট এ টাইম আমরা কয়টা বিট কনসিডার করব। অ্যাট এ টাইম আমরা কয়টা বিট কনসিডার করব, এই ইনফরমেশনটা কেন ইম্পর্টেন্ট? বিকজ এই যে এখানে সিগন্যাল এ থেকে ধরেন ডেটা আসতেছে কন্টিনিউয়াসলি, সোর্স এ থেকেও ডেটা কন্টিনিউয়াসলি আসতেছে, বি থেকেও কন্টিনিউয়াসলি আসতেছে, সি থেকেও কন্টিনিউয়াসলি ডেটা ট্রান্সমিশন সাইডের দিকে আসতেছে। তো আমরা তো এই তিনটাকে করতে চাচ্ছি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, রাইট? তো যে কোনো ডিজিটাল প্রসেসিং নট নেসেসারিলি অলওয়েজ ওয়ান বিট করে হিসাব করে। এমন না যে আমি সবসময় একটা বিট অ্যাট এ টাইম কনসিডার করবো, এরকম কোনো কথা নেই। আপনার প্রসেসিং এর পাওয়ারের উপর ডিপেন্ড করে। প্রসেসিং পাওয়ার যদি বেশি থাকে আমরা হয়তো অ্যাট এ টাইম 8 বিটের কনসিডারেশনে যেতে পারি। প্রসেসিং পাওয়ার যদি কম হয় আমরা হয়তো অ্যাট এ টাইম 4 বিটের কনসিডারেশনে যেতে পারি। তাহলে আপনি কয় বিট অ্যাট এ টাইম কনসিডার করবেন সেই ভ্যালুটা হচ্ছে স্মল আর এর ভ্যালু। ওকে, তো আপনাদের এক্সাম্পলের জন্য, এই এক্সাম্পলের জন্য আমি ঠিক করলাম যে আমি 4 বিট অ্যাট এ টাইম কনসিডার করব। 4 বিট। তাহলে সোর্স এ থেকে সবার প্রথমে কনসিডারেশন আসবে এই 4টা বিট, দেন নেক্সট 4টা বিট, দেন আবার নেক্সট 4টা বিট। এভাবে কাজটা এভাবে হইতে থাকবে। তাহলে সিমিলারলি সোর্স বি এর থেকে আমি 4 বিট অ্যাট এ টাইম কনসিডার করব, সোর্স সি এর থেকেও 4 বিট অ্যাট এ টাইম কনসিডার করব। এরকম হবে আর কি কিছুটা। দেখা যাচ্ছে 4 বিট অ্যাট এ টাইম কনসিডার করলে সিনারিওটা এরকম আসবে। ওকে, আচ্ছা এখন তো আপাতত এই জিনিসটা বোঝা যায় কিনা? কমিউনিকেশন লিংকের ক্যাপাসিটি এখানে অ্যাট লিস্ট 300 বিপিএস হইতে হবে না টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করতে হলে? ইয়েস স্যার, যেহেতু ইচ 100 করে স্যার, তাহলে তিনটা প্রতিটা যেহেতু 100 করে তিনটা সোর্স আছে, তাহলে টোটাল ক্যাপাসিটি কমিউনিকেশন লিংকের অ্যাট লিস্ট হইতে হবে 300 বিপিএস। কমিউনিকেশন লিংকের অ্যাকচুয়াল ক্যাপাসিটি যদি হয় 700 বিপিএস, তাতে কি কোনো সমস্যা আছে আমার? নো স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর আউটপুট ডেটা রেট আমি টিডিএম করার পরে কত ডেটা রেট পাবো সত্যিকার? টিডিএম করার পরে ডেটা রেটটা হচ্ছে আসলে কয়টা সোর্স ছিল আর ওদের প্রত্যেকের ডেটা রেট কত ছিল সেটার প্রোডাক্ট। তার মানে এইখানে আমি আউটপুট ডেটা রেট হিসেবে 300 বিপিএস পাবো। আউটপুট ডেটা রেট হচ্ছে আসলে ওই যে টোটাল ডেটা রেট, বা এইটা
এই দুটো ভ্যালু তো আসলে সেম। কমিউনিকেশন লিংকের এক ক্যাপাসিটি অ্যাট লিস্ট কত থাকতে হবে সেই ভ্যালুটা, আর আউটপুট ডেটা রেট আপনি কত পাবেন, এই দুটো ভ্যালু আসলে সেম। ওকে, তো আমাদের এখানে আউটপুট ডেটা রেটের ভ্যালু হচ্ছে 300 বিপিএস। যাই হোক, আচ্ছা এখন আসেন আমরা কিছু টার্ম শিখতে চাই, কিভাবে টার্মের কিছু ক্যালকুলেশন করা যায় সেটা করতে চাই, আর টিডিএম এর জিনিসটা একটু বুঝতে চাই যে টিডিএম এ কি হয়। তো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করতে চাচ্ছি। এখানে অনেক সময় দেখবেন এরকম কথাবার্তা আসছে, ইনপুট বা আউটপুট। তো সবসময় মনে রাখবেন যখন টার্মটা ইউজ করতেছে ইনপুট, দ্যাট মিনস বিফোর টিডিএম, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর আগের অবস্থা। আর যখন বলবে আউটপুট তখন বুঝবেন যে ইট ইজ আফটার টিডিএম, আফটার টিডিএম কোনো একটা ক্যালকুলেশন করতেছে। ওকে, তাহলে একটু খেয়াল করেন তো এই ভ্যালুটা ঠিক আছে নাকি। ইনপুট বিট ডিউরেশন, ইনপুট বিট ডিউরেশন মিনস ইনপুটে একটা বিটের ট্রান্সমিশনের টাইম কত। তো এই হিসাবটা কি, ক্যালকুলেশনটা কি ঠিক আছে, বা কোথা থেকে পাইলাম ক্যালকুলেশনটা? ইনপুটে প্রতিটা সোর্সের বিট রেট 100 বিপিএস, তাহলে ইনপুটে একটা বিট ট্রান্সমিশনের জন্য 1/100 সেকেন্ড সময় লাগবে না? ইয়েস স্যার। নেক্সট হচ্ছে ইনপুটে ইউনিট ডিউরেশন। আমার এখানে প্রতিটা ইউনিটে কয়টা বিট আছে আমার এই এক্সাম্পলে? স্যার 4টা করে বিট আছে। তাহলে ইনপুট ইউনিট ডিউরেশন অথবা ইনপুট স্লট ডিউরেশন, এই কথাটার মানে কি, যে ইনপুটে 4টা বিটের জন্য কত সময় লাগবে, রাইট? সো আমার এক্সাম্পলটাতে ইনপুট ইউনিট অর স্লট ডিউরেশন, এই ভ্যালুটা কি এত হবে না? দেখেন তো ঠিক আছে নাকি লাইনটা। ওকে, ইয়েস স্যার। 3 নম্বর লাইনটা তো আমরা অলরেডি জানি, আউটপুট ডেটা রেট হবে 300 বিপিএস। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখেন, আমি যেখানে টিডিএম করব, এই টিডিএম এর মানে কি? টিডিএম এর মানেটা হচ্ছে টিডিএম এর পূর্বে মাল্টিপ্লেক্সিং করার আগে এই যে প্রতিটা ইউনিট, দেখেন এখানে আমি একটা ইউনিট সিলেক্ট করছি, এই ইউনিটটাকে A1 বলি। সোর্স এ থেকে আসছে, সোর্স এর প্রথম ইউনিট এটা, সেই হিসেবে এটা নাম দিলাম হচ্ছে A1। দেন সোর্স বি এর ইউনিটটার নাম দিলাম হচ্ছে B1, যেটা আসছে সেটা নাম দিলাম হচ্ছে C1। এটা একটু খেয়াল করো, ইনপুট ইউনিট ডিউরেশন কত সেকেন্ড? ইনপুট ইউনিট ডিউরেশন আমার এখানে কত সেকেন্ড আসছে? 0.4। 0.04 সেকেন্ড। তাহলে বলেন তো A1 এর জন্য কত টাইম লাগবে ইনপুটে? A1 ট্রান্সমিট করতে কত সময় লাগবে? স্যার 0.04 সেকেন্ড। 0.04 সেকেন্ড, এটাই তো ইনপুট ইউনিট ডিউরেশন, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, আবার B1 এটাকে যদি আমি ট্রান্সমিট করি 0.04 সেকেন্ড লাগবে। এগেইন C1 যদি আমি ট্রান্সমিট করি 0.04 সেকেন্ড লাগবে। তো আমি যদি মাল্টিপ্লেক্সিং না করতাম, কোনো মাল্টিপ্লেক্সিং হচ্ছে না, কোনো মিক্স হচ্ছে না, তাহলে A1 B1 C1 এদেরকে ট্রান্সমিট করতে টোটাল কত সময় লাগতো এই তিনটা ইউনিটকে ট্রান্সমিট করতে? স্যার 0.04 সেকেন্ড। A1 0.04 সেকেন্ড, B1 0.04 সেকেন্ড, আবার C1 0.04 সেকেন্ড। তাহলে এই তিনটা ইউনিট ট্রান্সমিট করতে টোটাল 3 ইন্টু 0.04 সেকেন্ড লাগতো না, যদি আমি মিক্স না করতাম, একটার পর আরেকটা যদি ট্রান্সমিট করতাম, ইয়েস রাইট? তো মাল্টিপ্লেক্সিং এর কাজটা হচ্ছে আপনার এক একটা ইউনিট ট্রান্সমিট করতে যত সময় লাগে, আপনি সবগুলো ইউনিট ওই তিনটা সোর্সের থেকে সবগুলো ইউনিট মিলায় একই টাইমে ট্রান্সমিট করবেন। তার মানে এই যে এখানে 0.04 সেকেন্ডে আপনার সময়, এই সময় আমি ট্রান্সমিট করতেছিলাম জাস্ট 1 ইউনিট বিফোর মাল্টিপ্লেক্সিং, তাহলে আফটার মাল্টিপ্লেক্সিং আমি একই সময়ে 3টা ইউনিট ট্রান্সমিট করব। এই যে এই লাইনটা দেখেন, বুঝুন কিনা। One more time, if I am not doing multiplexing, তাহলে A1 সেপারেটলি 0.04 সেকেন্ড সময় লাগতো, B1 এর জন্য 0.04 সেকেন্ড, C1 এর জন্য 0.04 সেকেন্ড।
ইন্ডিভিজুয়ালি সময় লাগতো। আর আমি যদি মাল্টিপ্লেক্সিং করি তাহলে আমি এই 0.04 সেকেন্ডেই A1 B1 C1 তিনটাই ট্রান্সমিট করব। এটা হচ্ছে আমার গোল। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর গোলটা হচ্ছে এটা। ইনস্টেড অফ ট্রান্সমিটিং 1 ইউনিট I will transmit 3 units at the same time. জি স্যার, প্যারালালি তিনটাই হবে। হ্যাঁ, একটা ইউনিটের বদলে তিনটা ইউনিট। আচ্ছা, কেন তিনটা ইউনিট কেন আসছে? চারটা ইউনিট, পাঁচটা ইউনিট কেন আসেনি? কয়টা ইউনিট সে ওই সেম একটা ইউনিটের টাইমে ট্রান্সমিট করবে এটা কার উপর ডিপেন্ড করে? টোটাল কয়টা সোর্সে স্যার, কয়টা আছে? টোটাল কয়টা সোর্স আছে। যদি আমার এখানে সি এর সাথে সোর্স থাকতো এখানে কোনো ডি অথবা ই, তাহলে আমি তখন সেই ক্ষেত্রে মাল্টিপ্লেক্সিং এর পরে এই 0.04 সেকেন্ডে কয়টা ইউনিট ট্রান্সমিট করতাম আফটার মাল্টিপ্লেক্সিং? 5টা স্যার। সেই ক্ষেত্রে 5টা ইউনিট ট্রান্সমিট করতাম। ওকে, আচ্ছা, তাহলে ফেরত আসি এখানে। আপাতত আমার টিডিএম এর লক্ষ্যটা হচ্ছে এটা, ট্রান্সমিটিং 3 ইউনিটস ফ্রম 3 সোর্সেস এট 0.04 সেকেন্ড, A1 B1 C1। তাহলে আমি তিনটা ইউনিট ট্রান্সমিট করে দিতেছি 0.04 সেকেন্ডে, রাইট? আচ্ছা, একটু আউটপুট ডেটা রেটটা হিসাব করেন। এই যে এইখানে যে আমি আউটপুট ডেটা রেট হিসাব করলাম 300 বিপিএস, কোথা থেকে পাইছি এটা? কিভাবে ক্যালকুলেট করা যায় আউটপুট ডেটা রেটটা? তিনটা সোর্স ছিল, তিনটা সোর্স। তিনটা সোর্স, প্রত্যেকটা সোর্সের বিট রেট হচ্ছে 100 বিপিএস। তাহলে তিনটা সোর্সের টোটাল বিট রেট 300 বিপিএস। তাহলে আমি আউটপুটে এই 300 বিপিএসটাই পাবো। তো এটা তো আমি হচ্ছে মুখে বলে হিসাব করলাম। এই সেম ক্যালকুলেশন আপনি টিডিএম এর এই গোল থেকেও হিসাব করতে পারেন। দেখেন, আমি যেহেতু এবার 3 ইউনিট 0.04 সেকেন্ডে ট্রান্সমিট করতেছি, তার মানে কি আমি 0.04 সেকেন্ডে এতগুলো ইউনিট ট্রান্সমিট করতেছি না, এতগুলো বিটস, 12টা 12 বিটস। এই যে এই লাইনটা দেখেন, ঠিক আছে? এটা 0.04 সেকেন্ডে এবার আমি 12 বিটস ট্রান্সমিট করতেছি। তার মানে 1 সেকেন্ডে আমি কতগুলো বিট ট্রান্সমিট করি? দেখেন তো ইউনিটারি মেথড ঠিক আছে কিনা, মিলছে এটা আউটপুট ডেটা রেটের সাথে? তো এটা মিলবে আর কি, যদি চেক করেন দেখবেন এটা মিলবে। আচ্ছা, থাকুক এটা এখানে, একটু ছবিটা দেখে আসি। আচ্ছা, ডেটা কমিউনিকেশন, টিডিএম দিয়ে ডেটা কমিউনিকেশনের যে হিসাব নিকাশ, এটা করার জন্য একটা ফর্মুলার পিডিএফ আছে। এই পিডিএফটা কি দেওয়া হয়েছে আপনাদেরকে? টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ফর্মুলার পিডিএফ। আচ্ছা, যদি না দেওয়া হয়ে থাকে আমি বলে দিচ্ছি কোথায় পাবেন এটা। আপনাদের এই সবগুলো ফাইলস থাকবে হচ্ছে আপনাদের ক্লাসের ফাইল সেকশন। ফাইল সেকশনে যদি চলে যান হচ্ছে ওই যে ফাইনাল টার্ম ম্যাটেরিয়ালস ফোল্ডারে, সেখানে গেলে দেখবেন ফর্মুলা অফ ডেটা কমিউনিকেশন টিডিএম পিডিএফটা অ্যাভেলেবল আছে। ওকে, এই পিডিএফ এর মধ্যে সবগুলো ফর্মুলা এক জায়গাতে দেওয়া থাকবে। আচ্ছা, একটু এক্সাম্পলটা দেখি। দেখেন, মার্কসের লেফট সাইড হচ্ছে মাল্টিপ্লেক্সিং এর আগে, আর মার্কসের রাইট সাইডটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং এর পরে। তাহলে মাল্টিপ্লেক্সিং এর আগে A1 ইউনিটের জন্য কত সময় লাগে? 0.04 সেকেন্ড। না না, এই যে এই ছবি থেকে বল A1 ইউনিটের জন্য কত সময় লাগতেছে? T সেকেন্ড। T সেকেন্ড। তাহলে আমার কাজ হচ্ছে মাল্টিপ্লেক্সিং এর পরে A1 B1 C1 কে কম্বাইন করে আমি ট্রান্সমিট করব T সেকেন্ডের মধ্যে। তাহলে 1/3 টাইম দিব আমি A1 এর জন্য, 1/3 টাইম দিব B1 এর জন্য, 1/3 টাইম দিব আমি C1 এর জন্য। ওকে, প্রতিটা সোর্সের থেকে একটা একটা করে ইউনিট মিলে যে নতুন ফরমেশনটা ক্রিয়েট হবে সেটাকে আমরা বলবো ফ্রেম। ওকে, তাহলে আমার এই ফিগারে একটা ফ্রেমে কয়টা ইউনিট দেখা যাবে? স্যার একটু আবার বলা যাবে স্যার, মানে নেট হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই। তিনটে ইউনিট দেখা যাবে। বিষয়টা হচ্ছে আপনি প্রত্যেকটা সোর্সের থেকে একটা একটা করে ইউনিট নেবেন। প্রত্যেকটা সোর্স থেকে একটা করে ইউনিট নিয়ে নতুন যে ফরমেশনটা ক্রিয়েট হবে সেটাকে আমরা বলবো ফ্রেম। তাহলে এখানে যেহেতু তিনটা সোর্স ছিল, তাহলে আমি এখানে ফ্রেমে ইউনিটও দেখতে পারবো তিনটা। ওকে, আচ্ছা, আর আরেকটা তো মেইন পয়েন্ট বললাম যে এখানে এক একটা ইন্ডিভিজুয়াল ইউনিটের জন্য যে সময় লাগতো
এখানে কম্বিনেশন অফ ইউনিটের জন্য অথবা টোটাল ফ্রেমের জন্য একই টাইম লাগবে। এটাই মেইন টার্গেট, কারণ এটা যদি আমি অ্যাচিভ করতে পারি তাহলেই যে আসলে কি হবে, আমার ডেটা রেটটা ইনক্রিজ করবে, আমি হাই ডেটা রেটে ডেটা ট্রান্সমিট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে ফ্রেমে, এই এক্সাম্পলে ফ্রেমে কয়টা ইউনিট, ওয়ান মোর টাইম, কয়টা থাকবে ইউনিট এখানে? কয়টা সোর্স, এই ফিগারে কয়টা সোর্স আর ফ্রেমে কয়টা ইউনিট থাকবে? তিনটা সোর্স আছে, তার মানে ফ্রেমে ইউনিটও থাকবে তিনটা। স্যার। ভালো কথা। তাহলে আমার এখানে এই এক্সাম্পলে ফ্রেমে কয়টা ইউনিট থাকবে? তিনটা স্যার। তিনটা। প্রতিটা ইউনিটে যেন কয়টা বিট থাকে আমার এক্সাম্পলটাতে? স্যার 4টা বিট করে। 4টা করে বিট থাকবে। তাহলে আমার এই এক্সাম্পলের জন্য ফ্রেম সাইজ যদি জানতে চাওয়া হয়, সেটা 3 × 4 12 বিটস হবে না ফ্রেমের সাইজ? ইয়েস স্যার। ঠিক আছে, তো আমাদেরকে এরকম অনেক ভ্যালু হিসাব করতে হবে আর কি। ওকে, তো আমরা এটার আরেকটা এক্সাম্পল দেখতে চাই, এই ধরনের ক্যালকুলেশনের আমি আরেকটা এক্সাম্পল দেখতে চাই। এক্সাম্পলটা হচ্ছে এরকম, বইয়ের এই পিডিএফ ফাইল থেকে নিয়ে আসছে আর কি এক্সাম্পলটা। আচ্ছা একটু বলে দিই কি কি জিনিস হিসাব করতে হতে পারে। টোটাল যেই টার্মগুলো আমাদেরকে হিসাব করতে হয়, টার্মগুলো হচ্ছে এগুলো: ইনপুট বিট ডিউরেশন, ইনপুট ইউনিটের সাইজ অথবা ডিউরেশন, ইনপুট ডেটা রেট বা বিট রেট, আউটপুট ডেটা রেট বা বিট রেট, আউটপুট বিট ডিউরেশন, আউটপুট ইউনিটের সাইজ অ্যান্ড ডিউরেশন, দেন ফ্রেম সাইজ, ফ্রেম ডিউরেশন, ফ্রেম রেট, আর ফাইনালি এফিসিয়েন্সি। তো আমরা আপাতত এই টার্মগুলো কীভাবে ক্যালকুলেট করতে হতে পারে, কীভাবে ক্যালকুলেট করা যায় সেটার একটা এক্সাম্পল দেখতে চাই। এক্সাম্পলটা হচ্ছে এই: we have 5 sources each creating 400 characters per second. If the interleaved unit is a character, then find দিয়ে কিছু ক্যালকুলেশন করতে বলা হয়েছে। ওকে, ফাইন্ড দিয়ে কি ক্যালকুলেশন করতে বলা হয়েছে সেটা পরের হিসাব, সেখানে আমরা পরে যাব। আপাতত আমরা কোশ্চেনটা দেখি। এই যে দেখেন কোশ্চেন লাইনটা দেখা যাচ্ছে, we have 5 sources each creating 400 characters per second if the interleaved unit is a character. এই পর্যন্ত কোশ্চেন দেওয়া ছিল, then they asked us to calculate something, we will do that part later. আপাতত কোশ্চেন থেকে আমি যেসব ইনফরমেশন পাই সেটা নোট করছি। দেখেন নাম্বার অফ সোর্সেস 5, ঠিক আছে? এটা জি স্যার। ইনপুট ডেটা রেট 3200 bps, এটা ঠিক আছে? মানে স্যার আজকে রেটে স্যার জাস্ট মাল্টিপ্লাই করছে স্যার। ওই যে আপনাকে বলছে না যে we have 5 sources each creating 400 characters per second. এখান থেকে আমি জানি যে প্রতিটা সোর্সের ডেটা রেট হচ্ছে 400 ক্যারেক্টার্স পার সেকেন্ড। তো আমি তো আর ডেটা রেট ক্যারেক্টার্স পার সেকেন্ডে বলবো না, আমি বলবো কিসে? বিটস পার সেকেন্ড বা বিপিএস এ। তো বিপিএস এ হিসাব করলে 400 ক্যারেক্টার্স পার সেকেন্ড যেটা, সেটা 400 × 8 বিপিএস হবে না? ইয়েস স্যার। ওকে, তাহলে ইনপুট ডেটা রেট 3200 বিপিএস, এটাতে আমাদের প্রবলেম নাই। আচ্ছা, লাস্ট আরেকটা ইনফরমেশন এখান থেকে গ্যাদার করা যায়, সেটা হচ্ছে এটা: ইফ দ্য ইন্টারলিভড ইউনিট ইজ এ ক্যারেক্টার। ইন্টারলিভড ইউনিট এই কথাটার মানেও হচ্ছে আসলে যে আপনি অ্যাট এ টাইম কতগুলা বিটের গ্রুপকে কনসিডার করতেছেন। তাহলে ওরা কয় বিটের গ্রুপ চিন্তা করতেছে এখানে? যেহেতু বলছে ইন্টারলিভড ইউনিট ইজ এ ক্যারেক্টার, তাহলে ওরা কয় বিট অ্যাট এ টাইম কনসিডার করতেছে? 8 বিট। 8 বিটস। তাহলে আমাদের হাতে থার্ড ইনফরমেশন হিসেবে জানা আছে। স্যার এই জিনিসটা বুঝিনি স্যার। আমি আপনাদেরকে কি বললাম যে যখন টিডিএম করবেন কিছু ইনফরমেশন আমাদের জানা থাকতে হয়, তার মধ্যে এটা একটা ইনফরমেশন ছিল না যে আমরা অ্যাট এ টাইম কয় বিট কনসিডার করব বা স্মলার এর ভ্যালু কত, এটাও আমাদের টিডিএম এর হিসাবে জানা থাকতে হয়, কারণ এটার উপর ডিপেন্ড করে হচ্ছে ইউনিটের সাইজ। এটা কি স্যার দেওয়া থাকে না স্যার, নাকি স্যার মানে? হ্যাঁ, এটা দেওয়া থাকবে, এটা আপনাকে দেওয়া থাকবে, কোশ্চেনে মেনশন করা থাকবে, ডিরেক্টলি মেনশন করা থাকবে অথবা ইনডিরেক্টলি মেনশন করা থাকবে, বাট মেনশন করা থাকবে। তো আমার এখানে এই লাইনটা, এই ইনফরমেশনটা দেওয়া আছে এখানে, এই কারেন্ট এক্সাম্পলের এই জায়গাতে। এই যে ইফ দ্য ইন্টারলিভড ইউনিট ইজ এ ক্যারেক্টার, দেখতে পাচ্ছেন? স্যার এই জিনিসটার মানে কি স্যার? ইন্টারলিভড ইউনিট মানে হচ্ছে গ্রুপ। আপনি
কাকে গ্রুপ করতেছেন, তো ওরা একটা ক্যারেক্টারকে গ্রুপ হিসেবে কনসিডার করতেছে। তো একটা ক্যারেক্টারকে গ্রুপ হিসেবে কনসিডার করা মানে কয় বিটকে গ্রুপ হিসেবে কনসিডার করা, ও বুঝতে জি পারছেন? স্যার, সেই হিসেবে স্মল আর এর ভ্যালু আমরা সেট করব কত? প্রতিটা পালস আর একটা ক্যারেক্টার, হ্যাঁ, প্রতিটা পালস একটা ক্যারেক্টারকে ক্যারি করতে। করতে স্যার, একটা ক্যারেক্টার স্যার অবশ্যই 8 বিট হয়। জি স্যার, বুঝতে পারছি। আপনাদের হ্যাঁ ক্যারেক্টার যেখানেই পাবেন বিটে রিপ্রেজেন্ট করার জন্য 8 ক্যারেক্টারের জায়গাতে 8 বিট দিয়ে রিপ্লেস করবেন, তাহলে চলবে। সো স্মল আর এর ভ্যালুও জানেন, ওকে? আচ্ছা, তো আমি সেই হিসেবে দেখেন কিছু ক্যালকুলেশন করতেছি। যেমন প্রথম ক্যালকুলেশনটা হচ্ছে ইনপুট বিট ডিউরেশন। ইনপুটে একটা বিটের জন্য কত টাইম লাগবে, দেখেন তো এটা ঠিক আছে কিনা। বা বুঝে যায় কিনা কোথা থেকে আসলো, কোথা থেকে আসছে এটা, জি স্যার। কোথা থেকে আসছে এটা, কেমনে জানছি ইনপুট বিট ডিউরেশনের ভ্যালু যে 1/3200? 400 ক্যারেক্টার স্যার, প্রতি ইনপুট ডেটা রেট ছিল 3200 বিপিএস। ইনপুট ডেটা রেট যেহেতু 3200 বিপিএস, তাহলে ইনপুটে একটা বিটের জন্য টাইম লাগবে 1/3200 সেকেন্ড। আচ্ছা, তাহলে পিডিএফটা যখন চেক করবেন, এই পিডিএফটা কিন্তু মাস্ট, এটা চেক করতেই হবে। এখান থেকে অ্যাটলিস্ট আউট অফ 20 10 মার্কসের কোশ্চেন একদম অ্যাটলিস্ট থাকবে মিনিমাম। তো পিডিএফটা যখন চেক করবেন তখন দেখবেন যে এই এক্সাম্পলের যে সলিউশন দেওয়া হয়েছে সেই সলিউশনে ওরা কিন্তু আপনাকে এরকম আলাদা ফর্মুলা হিসেবে দেখাবে। যেমন ইনপুট বিট ডিউরেশন আসতেছে কোত্থেকে, 1 ইনপুট বিট রেট থেকে, রাইট? তাহলে সেখানে দেখবেন ফর্মুলা হিসেবে দেওয়া আছে। তো আপনি যদি আপনার মন চাইলে আপনি এই জিনিসটাকে একটা কনসেপ্টের উপর বেস করেও শিখতে পারেন, অথবা আপনার যদি সুবিধা হয় আপনি চাইলে ফর্মুলা দিয়েও মনে রাখতে পারেন, হুইচ এভার ওয়ে ইজ কমফোর্টেবল ফর ইউ, ওকে? তো ফর্মুলাগুলো দেওয়া আছে, নোট করুন। আমি আপাতত ফর্মুলাতে যাচ্ছি না, জাস্ট কমন সেন্সের উপরে সলভ করার চেষ্টা করতেছি। তো ইনপুট বিট ডিউরেশন এখান থেকে আসবে। আচ্ছা, বিতে আসেন। বিতে সাধারণত দুইটা ভ্যালু হিসাব করতে বলতে পারে সর্বোচ্চ। আমি যা যা হিসাব করা যায় সব হিসাব করার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো বি এর জন্য দুইটা হিসাবের, একটা হচ্ছে এটা ইনপুট ইউনিট অথবা স্লটের সাইজ। ইনপুট ইউনিট অথবা স্লটের সাইজ, এটার অ্যান্সার হচ্ছে 8। ইউনিটে 8টা করে বিট আছে, ওকে? আর সেকেন্ড, ইনপুট ইউনিট অথবা স্লটের ডিউরেশন, তার মানে ইনপুটে একটা ইউনিটের ট্রান্সমিশনে কত টাইম লাগবে সেটা বের করতে বলছি। আচ্ছা, আমাকে এটা বলেন, ইনপুটে একটা ইউনিটের জন্য কত সময় লাগবে? এটাকে একটা ইউনিট না বলে যদি বিট দিয়ে বলি কথাটা, তাহলে কি বলতাম? স্যার ওই বিট ডিউরেশন ইনপুটে একটা ইউনিটের ডিউরেশন এই কথাটা, আর ইনপুটে 8টা বিটের ডিউরেশন এই কথাটা কি সেম না? ইয়েস স্যার। কারণ ইউনিটের সাইজ হচ্ছে 8 বিটস, দ্যাট ইজ দ্য রিজন, রাইট? সো ইনপুট ইউনিটের ডিউরেশন অবশ্যই একটা বিটের জন্য যে ডিউরেশন তার 8 টাইমস হবে না? বুঝতে যাচ্ছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। একটা বিটের জন্য যে সময় লাগছিল 8টা বিটের জন্য তার 8 গুণ সময় লাগবে। সো 0.0025 সেকেন্ড আসবে আর কি এখান থেকে হিসাব করলে। তাহলে এটা হচ্ছে ইনপুট ইউনিটের সাইজ আর ইনপুট ইউনিটের ডিউরেশন। এটা বোঝা গেছে? এনি কনফিউশন ওভার হিয়ার? হোপফুলি নো কনফিউশন, ওকে। দেন কামস ইনপুট ডেটা রেট। ইনপুট ডেটা রেট আমাদের হিসাব করাই আছে আগে থেকে, 3200 বিপিএস, এখানে আর কিছু বললাম না, ওকে। দেন কামস আউটপুট ডেটা রেট। আউটপুট ডেটা রেটের জিনিসটা কি? ওভারঅল টোটাল কত বিট রেট আপনি পাবেন। তো প্রতিটা ইনপুটের বিট রেট ছিল 3200 বিপিএস। এরকম সোর্স আছে আমার হাতে 5টা, তাহলে 5টা সোর্সের প্রত্যেকটা থেকে 3200 বিপিএস যদি হয়, তাহলে ইন টোটাল আমি 16000 বিপিএস পাবো আউটপুটে, ওকে? হোপফুলি নো কনফিউশন। তাহলে এটা হচ্ছে আমার আউটপুট ডেটা রেট, ভালো কথা। দেন ক্যালকুলেশন আসতে পারে আউটপুট বিট ডিউরেশনের, মিনিং আউটপুটে একটা বিটের জন্য কত সময় লাগে। তো আউটপুট ডেটা রেট যদি জানা থাকে, আউটপুট বিট ডিউরেশন জাস্ট তার ইনভার্স হবে না? ক্লিয়ার? ইতে কোনো কনফিউশন আছে? নো স্যার। ফুলি ই পয়েন্টে কোনো কনফিউশন নেই। আচ্ছা, দেন এফেও আমাদের দুইটা জিনিস জিজ্ঞাসা করতে পারে সর্বোচ্চ। সেই দুইটা জিনিস হচ্ছে এরা আউটপুট ইউনিট অথবা স্লটের সাইজ এবং তার ডিউরেশন। তো ইউনিটের সাইজ
মনে রাখবেন ইউনিটের সাইজ আউটপুট হোক আর ইনপুট হোক একই, সেম, কোনো ডিফারেন্স নেই। দেখেন আউটপুট ইউনিটের সাইজ আর ইনপুট ইউনিটের সাইজ একই হবে। অ্যাট এ টাইম কয় বিট আমরা কনসিডার করতেছি সেটাই ইউনিটের সাইজ। আচ্ছা, দেন আউটপুট ইউনিট অথবা স্লটের ডিউরেশন দেখেন তো ঠিক আছে নাকি এটা? ইয়েস স্যার, ঠিক আছে। ওকে, আউটপুট ইউনিট ডিউরেশন বলতে কি আউটপুটে 8 বিটের জন্য কত সময় লাগবে সেটা জানতে চাচ্ছি, রাইট? তাহলে আউটপুটে একটা বিটের জন্য ডিউরেশন কত সেটা তো আমরা জানি এখান থেকে, ই থেকে, একটা বিটের ডিউরেশন। সো আউটপুটে ইউনিটের জন্য ডিউরেশন অথবা 8 বিটের জন্য ডিউরেশন লাগবে এত, যা হয় এখান থেকে ডেসিমাল ভ্যালু যা আসবে। আচ্ছা, একটু বলেন তো এখানে কয়টা সোর্স ছিল এই এক্সাম্পলে? কয়টা সোর্স আছে আমার? স্যার 5টা স্যার। 5টা সোর্স। তাহলে আউটপুটে একটা ফ্রেমে আমি কয়টা ইউনিট দেখতে পারবো? ফ্রেমে যেন কি থাকে, প্রতিটা সোর্সের থেকে একটা একটা করে ইউনিট নিয়ে একটা ফ্রেম ক্রিয়েট হয় না, রাইট? জি স্যার। সো এই এক্সাম্পলে আমি কতগুলা 5টা করে ফ্রেমে কয়টা ইউনিট দেখতে পারবো? 5টা ইউনিট দেখতে পারবো। প্রত্যেকটা ইউনিটে আবার কয়টা করে বিট ছিল? প্রত্যেকটা 8টা 8টা করে করে স্যার। মিট ছিল। 8টা করে। তাহলে দেখেন তো ফ্রেম সাইজটা ঠিক আছে কিনা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে ফ্রেম সাইজ বলতে বোঝাচ্ছে একটা ফ্রেমে কয়টা বিট আছে। তো কিভাবে বের করব? আমাদের কাজ হচ্ছে আমরা কয়টা সোর্স ছিল সেটার সাথে মাল্টিপ্লাই করে দিব প্রতিটা ইউনিটে কয়টা বিট আছে, রাইট? এটাই তো কমন সেন্স, এটাই বলে। সো ফ্রেম সাইজ বের করা যাবে। দেন কামস ফ্রেম ডিউরেশন। ফ্রেম ডিউরেশন বলতে বোঝাচ্ছে যে একটা ফ্রেম পাঠাতে কত সময় লাগবে। আচ্ছা, যেহেতু আমার ফ্রেমের সাইজ 40 বিটস, তাহলে ফ্রেম ডিউরেশন বলতে আমার জন্য বোঝাচ্ছে যে 40 বিটস ট্রান্সমিট করতে কত সময় লাগবে, রাইট? সো ফ্রেম ডিউরেশন ঠিক আছে কিনা দেখেন তো চেক করে বের করার ওয়েটা। 40টা বিটের জন্য টাইম বের করছি। একটা বিটের টাইম বের করা ছিল এগেইন ইতে, আউটপুট বিট ডিউরেশন ই যদি ফলো করেন 1 বিটের ডিউরেশন দেওয়া আছে। আমি এখন এইচে এসে জানতে চাই ফ্রেম ডিউরেশন। তাহলে ফ্রেম ডিউরেশন অবশ্যই মিন করতেছে 40 বিটসের জন্য ডিউরেশন কত লাগবে। সো 40 টাইমস 1/16,000, এখান থেকে আসবে 0.0025 সেকেন্ড। আচ্ছা, একটু খেয়াল করেন B2 ইনপুট ইউনিট ডিউরেশন কত সেকেন্ড ছিল আর এইচ এ ফ্রেম ডিউরেশন কত সেকেন্ড আসছে? দেখেন তো দুইটাই কি 0.0025 সেকেন্ড না? ইয়েস স্যার, সেম। দুইটাই সেম। এইটা তো আমরা ছবি থেকেও বুঝতেছি, একটু খেয়াল করেন। এই ছবিতেও দেখেন ইনপুটে একটা ইউনিটের জন্য যে সময় লাগতো, আমি এখন সেই সময়ের মধ্যেই আসলে পুরো ফ্রেমটা ট্রান্সমিট করে দিতে চাচ্ছি না সবগুলা ইউনিট মিলায়, ইয়েস স্যার। রাইট? তাহলে ফ্রেমের ডিউরেশন আর ইনপুটে একটা ইউনিটের ডিউরেশন অলওয়েজ সেম হবে না? ইয়েস স্যার। ওকে, তাহলে এইটা আপনাদের একটা এই পয়েন্টটা হতে পারে একটা চেকিং পয়েন্টের মতো। এই জিনিসটা যখন করবেন তখন আপনি ফ্রেম ডিউরেশনটা কিন্তু খেয়াল করেন। আমি হিসাব করার সময় কিন্তু ইনপুট ইউনিটের ডিউরেশন মাথায় আনিনি, আমি কিন্তু দেখছি যে ফ্রেমের সাইজ কত এবং আউটপুটে ততগুলো বিট ট্রান্সমিশনের জন্য কত সময় লাগবে। তো এই জায়গাটাতে এসে যদি দেখেন যে এই ভ্যালুটা এইচ এর থেকে ফ্রেম ডিউরেশনের হিসাব করা ভ্যালু কোনোভাবে ইনপুট ইউনিট ডিউরেশনের হিসাব করা ভ্যালুর সাথে ম্যাচ হচ্ছে না, তাহলে বোঝা যাবে দেয়ার ইজ প্রবলেম। ওকে, তাহলে এইচে আমরা পেয়ে গেলাম ফ্রেম ডিউরেশন, মিনিং একটা ফ্রেম ট্রান্সমিট করতে কত সময় লাগে। তাহলে আইতে বের করতে বলতেছে ফ্রেম রেট। এটা বলতে কি বোঝায় যে আমি 1 সেকেন্ডে কতগুলো ফ্রেম ট্রান্সমিট করব। তাহলে জাস্ট ফ্রেম ডিউরেশনকে ইনভার্স করলেই চলবে না। দেখেন তো ঠিক আছে নাকি, এটা বুঝা যায় কিনা? ঠিক আছে, ফ্রেম রেটের ভ্যালুটা 1 ওভার ফ্রেম ডিউরেশন বা ফ্রেম ডিউরেশনকে ইনভার্স করলেই ফ্রেম রেটের ভ্যালু বের হয়ে যায়। আর ফ্রেম রেটের ইউনিট হচ্ছে এফপিএস, যেখানে এফপিএস বলতে বোঝায় ফ্রেমস পার সেকেন্ড। ওকে স্যার, ফ্রেম রেটটাও বলুন স্যার একটু। হ্যাঁ অবশ্যই, ফ্রেম রেটের ডেফিনেশন হচ্ছে আপনি 1 সেকেন্ডে কতগুলো ফ্রেম ট্রান্সমিট করতে পারবেন।
এটা ফ্রেম ডিউরেশন থেকে বের করা যাবে না? আমি 0.0025 সেকেন্ডে কয়টা ফ্রেম ট্রান্সমিট করি? স্যার একটা। 0.0025 সেকেন্ডে আমি ট্রান্সমিট করি একটা ফ্রেম। তাহলে 1 সেকেন্ডে কতগুলো ফ্রেম ট্রান্সমিট ও করব? স্যার বুঝতে পারছি, 1 সেকেন্ডে। 1 ওভার 0.0025 সেকেন্ড, রাইট? সো বেসিক্যালি ফ্রেম ডিউরেশনকে ইনভার্স করলে ফ্রেম রেট বের হবে, ফ্রেম রেটকে ইনভার্স করলেই ফ্রেম ডিউরেশন বের হবে। ঠিক আছে? ওকে, তো আমি কিন্তু সব বের করছি। আমার কোশ্চেনে যাই বের করতে বলুক, আমি যা যা টার্ম হিসাব করা যাইতো আমি সবগুলো টার্ম হিসাব করে ফেলছি। এখন আমি চেক করতে চাই যে ওরা আমাকে কোশ্চেনে আসলে কি বের করতে বলছিল, সেটা একটু দেখে আসি। এটা হচ্ছে সেই জিনিস, আমরা যদি কোশ্চেনটা ফলো করি আমরা দেখবো যে ওরা আমাদেরকে বের করতে বলছিল এগুলা, দ্য ডেটা রেট অফ ইচ সোর্স। দেখেন কোশ্চেন 1 দেখা যাচ্ছে। কোশ্চেন 1-এ ওরা আমাকে হিসাব করতে বলছে ডেটা রেট অফ ইচ সোর্স। এটা অ্যান্সার কি? সি তে আমি যেটা পেয়েছি সেটা না? দেখেন তো প্রত্যেকটা কোশ্চেনের পাশে বলা আছে যে ক্যালকুলেশনটা কোথা থেকে আসছে, ঠিক আছে কিনা দেখেন। ইয়েস স্যার। ডেটা রেট অফ ইচ সোর্স মানে হচ্ছে আসলে ইনপুট ডেটা রেট, তাহলে সেটা আমরা সি তে হিসাব করে ফেলছি। দেন বলছে ডিউরেশন অফ ইচ ক্যারেক্টার ইন ইচ সোর্স। ইনপুটের প্রত্যেকটা ক্যারেক্টারের যে ডিউরেশন সেটাই কি আসলে আমার ইনপুট ইউনিট ডিউরেশন যেটা সেটা না? দেখেন ঠিক আছে নাকি, বুঝেন? কোয়েশ্চেন 2 আসলে যে আমি বি তে হিসাব করে ফেলছি এটা কি বোঝা যাচ্ছে? স্যার ইচ ক্যারেক্টার মানে স্যার 8টা বিট, স্যার 8টা বিটের। 8টা বিটের জন্য তো আমার ইউনিটের সাইজও তো 8 বিটই ছিল, জি স্যার। রাইট? সো আমি আসলে ইনপুট ইউনিট ডিউরেশন হিসেবে যে ক্যালকুলেশনটা করেছি সেটাই ওরা এখানে জানতে চাচ্ছে। the duration of each character in each source এটা আসলে সেম ভ্যালু হবে 0.0025 সেকেন্ড। দেন কোশ্চেন 3 তে ওরা জানতে চাচ্ছে যে ফ্রেম রেট কত। দেখেন ফ্রেম রেট আমি আইতে হিসাব করে ফেলছি, তাহলে এটা ডান। 4 নাম্বার কোশ্চেনে জানতে চাইছে ডিউরেশন অফ ইচ ফ্রেম, এটা আমার এইচ এ হিসাব করা হয়ে গেছে। এইচ এ স্যার। দেন দ্য নাম্বার অফ বিটস ইন ইচ ফ্রেম, এটা হচ্ছে আসলে ফ্রেম সাইজ, আমি জি তে হিসাব করে ফেলছি। 6 নম্বরে জানতে চাচ্ছে দ্য ডেটা রেট অফ দ্য লিঙ্ক। দেখেন যখন লিঙ্কের ডেটা রেট চাওয়া হবে বা আউটপুটের ডেটা রেট চাওয়া হবে এগুলো একই কথা, অনেকভাবে এই ল্যাঙ্গুয়েজটা ইউজ হতে পারে। দেখবেন এখানে বলা আছে, এই যে এই ডি পয়েন্টটা খেয়াল করেন, আউটপুট ডেটা রেট বা বিট রেট কমনলি নোন অ্যাজ লিঙ্ক ডেটা রেট অর বিট রেট অর অনলি ডেটা রেট অর বিট রেট। আপনাকে টিডিএম এর ম্যাথে যদি জাস্ট ক্যালকুলেট করতে বলে যে হোয়াট ইজ দ্য ডেটা রেট, তাহলেও আপনাকে বুঝতে হবে যে ওরা আসলে আউটপুটের কম্বাইন্ড ডেটা রেটটাই জানতে চাচ্ছে। ওকে, বা যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ দ্য লিঙ্ক, হোয়াট ইজ দ্য ডেটা রেট অফ দ্য লিঙ্ক। এখানে হ্যাঁ স্যার লিংক সরি হয়েছে কারণ সবাই এর জন্য। বুঝি নেই, কমিউনিকেশন লিঙ্ক না, কমিউনিকেশন লিঙ্ক মানে আপনি আলটিমেটলি যেই তারের থ্রু, যেমন এই যে এই তারটা দেখতে পাচ্ছেন মাল্টিপ্লেক্সিং এর পরে যে কেবলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার কমিউনিকেশন লিঙ্ক। তাহলে এই লিঙ্কের রেট আসলে কত হবে? মাল্টিপ্লেক্সিং করে আপনি যে আউটপুট রেট পাবেন সেটাই কমিউনিকেশন লিঙ্কের রেট না? ওকে, ইয়েস স্যার। ইয়েস স্যার। তো কমিউনিকেশন লিঙ্কের রেট বললেও বুঝবেন যে আউটপুট ডেটা রেটে হিসাব করতে বলা হচ্ছে। তার মানে এই যে কোশ্চেনটা দ্য ডেটা রেট অফ দ্য লিঙ্ক 6 নাম্বার কোশ্চেন আসলে আউটপুট ডেটা রেট জানতে চাচ্ছে। সো সেটা আমাদের ডি তে হিসাব করা হয়ে গেছে, আউটপুট ডেটা রেট 16,000 বিপিএস। ওকে, তাহলে এইভাবে আমরা কোশ্চেন সলভ করতে পারবো। ক্লিয়ার? তাহলে এই হিসাবটা করে ফেলেন নিজেরা।
ওকে, এই হিসাবটা করে ফেলেন, দেখেন এই ক্যালকুলেশনটা করা যায় কিনা। কোশ্চেনটা হচ্ছে we want to multiplex 4 digital signal sources taking 3 bits into consideration at a time. If bit rate of each sources is 100 bps, calculate the following. করা যাবে না ক্যালকুলেশন? জি স্যার। আচ্ছা দাঁড়ান, এটা আরে ঠিক আছে, দেখেন এটা ক্যালকুলেশনে কোনো সমস্যা আছে কিনা।
ওকে, সো এর কত কি কি হবে অ্যান্সার এটার? ইনপুট বিট ডিউরেশন কত হবে? কত হবে ইনপুট বিট ডিউরেশন? 0.01 second. 1/100, right? Or 0.01 second. আচ্ছা, ইনপুট ইউনিটের সাইজ? থ্রি। আউটপুট ডেটা রেট? স্যার 400। আচ্ছা, আউটপুট বিট ডিউরেশন 1/400 সেকেন্ড। আউটপুট ইউনিটের সাইজ এটা কত? 4 ইন্টু না, 3 বিটসই হবে। ইনপুট ইউনিটের সাইজ আর আউটপুট ইউনিটের সাইজে কোনো চেঞ্জ নেই। ও স্যার ইউনিট স্যার, সরি স্যার। ইউনিটের সাইজে কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে আউটপুট ইউনিটের ডিউরেশন কত? 7.5 millisecond. আচ্ছা, ফ্রেম সাইজ কত? বিটস। ফ্রেম ডিউরেশন? .03. ফ্রেম রেট? স্যার 1/, কত আসে 1/0.03 থেকে? Uh, 33.33. 33.33 fps হচ্ছে ফ্রেম রেট। ওকে, সো এইভাবে আমাদের পক্ষে সলভ করা পসিবল টিডিএম রিলেটেড ম্যাথ। আরো অনেক রকমেরই ম্যাথ আছে টিডিএম এ, দেখবো আমরা আস্তে ধীরে। আচ্ছা, একটু এই লেকচারটা দেখে আসি। ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং পড়ানো শুরু হয়েছিল, আপাতত ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ যাচ্ছে না, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ ফোকাস করতে চাই ফর নাও। আচ্ছা, দেখে আসি। আচ্ছা, সেম এক্সাম্পল, একই কাজ করা হচ্ছে। at a time কনসিডার করতেছে এই কোশ্চেনে। ওয়ান বিট স্যার। 1 বিট at a time কনসিডার করা হচ্ছে। এই লাইনটা কোথা থেকে পাইলাম? এই যে দ্য ইউনিট অফ ডেটা ইজ 1 বিট, দেখেন এখান থেকে। তারপরে কিছু ক্যালকুলেশন করতে বলবো, যাই হোক যাওয়া যাবে সেই ক্যালকুলেশন। এখন এখান থেকে আমার একটা যে পয়েন্ট মনে পড়লো সেটা বলি। এই যে ইনপুট ইউনিটের সাইজ এখানে বলে দিছে 1 বিট। আমার এক্সাম্পলটাতে ছিল ইনপুট ইউনিটের সাইজ মাত্র যেটা করলাম সেটাতে 3 বিটস। এখান থেকে জানতে পারতেছি যে টেকিং 3 বিটস ইনটু কনসিডারেশন এট এ টাইম, এই কথা থেকে বুঝতেছি যে ইনপুট ইউনিটের সাইজ হচ্ছে 3 বিটস। তো কখনো যদি এরকম ইনপুট ইউনিটের সাইজ ডিরেক্টলি না দেওয়া থাকে, কখনো যদি দেখেন যে কোশ্চেনে ইনপুট ইউনিটের সাইজ বের করার মতো কোনো ইনফরমেশনই নাই, তাহলেও বুঝবেন যে ওরা 1 বিট এট এ টাইমে কনসিডার করতেছে। ঠিক আছে, এটাই ট্র্যাডিশন। 1 বিট এট এ টাইম কনসিডার করলে সেই ক্ষেত্রে ইনপুট ইউনিটের সাইজ আলাদাভাবে অনেক সময় মেনশন করে না। ঠিক আছে, বাট
দেখবেন মোস্ট অফ দ্য টাইম মেনশন করাই আছে। যাই হোক, এটা কি বুঝেন যে এখানে ইনপুট বিট ডিউরেশন আর ইনপুট ইউনিট ডিউরেশন সেম, এই দুটো ভ্যালু নাকি? ইনপুট ইউনিটের ডিউরেশন আর ইনপুট বিটের ডিউরেশন এখানে একই হবে না, জি স্যার। কারণ ইউনিটে তো একটাই বিট আছে। সো ইনপুট ইউনিটের ডিউরেশন আর ইনপুট বিটের ডিউরেশন একই। যাই হোক, দেখি ওরা কি বের করতে বলছে, সেগুলো বের করা যায় কিনা। Okay, figure 6.14 shows synchronous TDM with a data stream for each input and one data stream for the output. আচ্ছা, আউটপুট দেখাচ্ছে the unit of data is 1 bit, so small r এর ভ্যালু দেওয়া আছে 1 bit, এই ইনফরমেশন আমি জানি। নাম্বার অফ সোর্সেস কয়টা? 4, 4টা সোর্স দেওয়া আছে। আর ইনপুট বিট রেট, প্রতিটা ইনপুটের বিট রেট দেওয়া আছে 1 mbps অথবা 10⁶ bps, যেভাবে চিন্তা করেন। দেখেন তো আর কোনো ইনফরমেশন কি পাওয়া যাবে এই কোশ্চেন থেকে অথবা ফিগার থেকে? এই তিনটা ইনফরমেশনের বাইরে any more information in the question or in the figure? আছে আর কোনো ইনফরমেশন দেওয়া আছে কোথাও? আছি আমি ক্লাসে। জি স্যার। মাইক্রোফোন অন আছে, হ্যাঁ। তো এই তিনটা ইনফরমেশনের বাইরে আর কি কোনো ইনফরমেশন পাওয়া পসিবল এই কোশ্চেন থেকে? না স্যার, এখানে তো স্লট সাইজ, ইউনিটের সাইজ জানা সম্ভব, আর এর ভ্যালু 1, নাম্বার অফ সোর্সেস 4টা ছবি থেকে দেখা যাচ্ছে। তারপর প্রতিটা ইউনিটের বিট রেট আবার হচ্ছে 10⁶ bps, এটাও ছবি থেকে দেখা যাচ্ছে। ওকে, দেন আপনাকে বের করতে বলছে, প্রথম কোশ্চেনটা হচ্ছে ইনপুট বিট ডিউরেশন, IBD নাম দিলাম এটা, ইনপুট বিট ডিউরেশন। দেখেন তো এত কিনা? ঠিক আছে, আউটপুট বিট ডিউরেশন ক্যালকুলেট করতে বলছে বি তে। দেখেন ঠিক আছে কিনা। দেন আউটপুট বিট রেট, finally output frame rate. এই 4টা জিনিস ক্যালকুলেট করতে বলা হয়েছিল। ঠিক আছে, ক্যালকুলেট করা যাবে। ইনপুট বিট ডিউরেশন বের করতে পারবো কিসের থেকে? ইনপুট বিট রেট থেকে। ইনপুট বিট রেটকে ইনভার্স করলে ইনপুট বিট ডিউরেশন আসবে। আউটপুট বিট ডিউরেশনের এই হিসাবটা করা যাবে আউটপুট বিট রেট থেকে চাইলে। আউটপুট বিট রেট 4 mbps, সো সেটাকে ইনভার্স করলে আউটপুট বিট ডিউরেশন বের হয়ে যাবে। আর ফ্রেম রেট বের করার অনেকভাবে ওয়ে আছে, ডিরেক্ট যদি বের না করতে পারেন আগে ফ্রেম সাইজ বের করবেন। আমি যেমন ফ্রেম সাইজ আর আউটপুট বিট রেট থেকে বের করছি।
তো 1 মেগা ফ্রেমস পার সেকেন্ড হবে। ওকে, তো এই ধরনের এক্সাম্পল থাকতে পারে, যে কোনো একটা এক্সাম্পল সলভ করতে বলা হবে, যে কোনো একটা কোয়েশ্চেন সলভ করতে বলা হবে থিওরি এক্সাম টিডিএম থেকে। ওকে, আচ্ছা আর কি দেখায় দেখি। সিনক্রোনাস টিডিএম এর কিছু এক্সাম্পল আছে, দেখলেন, নতুন কিছু নাই। আচ্ছা এই জায়গাটা একটু দেখতে চাই। ইন্টারলিভিং বলতে বোঝা হচ্ছে আপনি আসলে কয় বিটের গ্রুপ করতেছেন। তো এখানে সিনক্রোনাইজেশনের জন্য একটা টিডিএম হয় কিভাবে। টিডিএম পুরো প্রসেসটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে রিসিভারের সাইডে, সরি ট্রান্সমিটারের সাইডে আমি একটা পার্টিকুলার টাইম A1 কে ট্রান্সমিট করতে দিব, তাহলে নেক্সট সেই সেম অ্যামাউন্ট অফ টাইম আমি B1 কে চান্স দিব, নেক্সট সেম অ্যামাউন্ট অফ টাইম আমি C1 কে চান্স দিব। তাহলে সুইচ A এর জন্য অন থাকবে কিছুক্ষণ, B এর জন্য অন থাকবে কিছুক্ষণ, C এর জন্য অন থাকবে কিছুক্ষণ। সেই হিসেবে A B C এই তিনটা ইউনিট মিলে একটা ফ্রেম ক্রিয়েট হবে। আবার প্রতিটা সোর্সের থেকে সেকেন্ড ইউনিটগুলো নিয়ে সেকেন্ড ফ্রেম, প্রতিটা সোর্সের থেকে থার্ড ইউনিটগুলো নিয়ে থার্ড ফ্রেম। তাহলে আউটপুটও কি করবে, সে সেন্স করার সময় একটা পার্টিকুলার টাইম সোর্স এর জন্য সেন্স করবে, সেখান থেকে যা পাবে সেটাকে চ্যানেল এ তে পাঠাবে, সেকেন্ড ইউনিটগুলো থেকে যা ইনফরমেশন পাবে চ্যানেল বি তে পাঠাবে, আবার থার্ড ইউনিটগুলো থেকে যে ইনফরমেশন পাবে সেটা চ্যানেল সি তে পাঠাবে। এটা হচ্ছে রিসিভিং সাইড। তো এখানে যদি সিনক্রোনাইজেশন না থাকে তাহলে এই পুরো কাজটা ফেল করবে। সিনক্রোনাইজেশন না থাকা মানে কি, নো সিনক্রোনাইজেশন মিনস এই রিসিভারের সাইডটা জানে না যে এই ইউনিটের কোন ইউনিটটা হচ্ছে এ এর জন্য আসতেছে, কোনটা বি এর জন্য, কোনটা সি এর জন্য। তো সেই ক্ষেত্রে যখন চ্যানেল এর এই ইউনিটটা হয়তো রিচ করলো রিসিভারকে, সে হয়তো তখন চ্যানেল বি তে পাঠিয়ে দিবে সেটা, আবার সি এর ইউনিটটা যখন আসলো সেটাকে হয়তো চ্যানেল এ তে ট্রান্সমিট করে দিল। সো এই ভুলটা যেন না হয় সেজন্য থাকতে হবে হচ্ছে সিনক্রোনাইজেশন। ওকে, এই সিনক্রোনাইজেশনের ইম্পর্টেন্সটা অনেক, এই স্লাইডগুলোতে পরে আসতেছি। সিনক্রোনাইজেশনের মেইন পয়েন্টটা বলি। এই যে এখানে দেখেন, এই সিনক্রোনাইজেশন মেক শিওর করার জন্য অনেক সময় ইনপুট ইউনিটগুলোর সাথে একটা এক্সট্রা বিট অ্যাড করা হয়, যে কোথায় একটা ফ্রেম শেষ হচ্ছে সেটা বোঝানোর জন্য। দেখেন যেমন এখানে ফ্রেম 1 এর সাথে এক্সট্রা বিট অ্যাড করা হয়েছে কত, ছবিতে দেখেন তো। 1 স্যার। আবার ফ্রেম 2 এর সাথে দেখেন একটা এক্সট্রা বিট অ্যাড হয়েছে 0। ফ্রেম 3 এর সাথে আবার একটা এক্সট্রা বিট অ্যাড হয়েছে দেখেন 1। ওকে, তো এই ধরনের যদি এক্সট্রা বিট অ্যাড হয়, এক্সট্রা বিট অ্যাড হলে তাহলে আমি যে একটু আগে যে ক্যালকুলেশনগুলো করছিলাম, আমরা এখন পর্যন্ত যে এক্সাম্পলগুলো শিখলাম আমাদের নোটপ্যাডে আসবে, এইখানে যে এক্সাম্পল দেখতেছি এখানকার কোন এক্সাম্পলে কি আমি এরকম কিছু অ্যাজিউম করছিলাম যে আমার ফ্রেমের সাথে আবার একটা এক্সট্রা বিট আছে? যেমন এই পার্টিকুলার এক্সাম্পলটাতে খেয়াল করুন, কয়টা সোর্স ছিল আর কতগুলো বিটকে আমরা একটা ইউনিট হিসেবে কনসিডার করতেছি এই কোশ্চেনে? নাম্বার অফ সোর্স আর নাম্বার অফ বিটস ইন এ ইউনিট, এই দুটার অ্যান্সার কি? কয়টা আছে সোর্স এই জায়গাতে এই এক্সাম্পলে? স্যার 4টা। 4টা যদি সোর্স হয়, প্রতিটা ইউনিটে যদি আবার 3 বিট থাকে, তাহলে এখানে ফ্রেম সাইজ জি তে দেখেন তো ঠিক আছে না? 4টা সোর্সের থেকে একটা একটা করে ইউনিট নিয়ে 4টা ইউনিট পাচ্ছি, প্রতিটা ইউনিটে 3 বিটস আছে, তার মানে একটা ফ্রেমের সাইজ হবে 12 বিটস। কিন্তু যদি আমি ফ্রেমের সাথে এই ধরনের সিনক্রোনাইজিং বিট অ্যাড করি, যে ফ্রেমের লাস্টে একটা এক্সট্রা বিট অ্যাড হবে, বিট 1 অথবা বিট 0 কোনো একটা অ্যাড হবে ফ্রেমের ফিনিশিং বোঝানোর জন্য, ফ্রেমের এন্ডিং বোঝানোর জন্য, সেই ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে এই ফ্রেম সাইজটা কি 12 বিটস হতো নাকি চেঞ্জ হতো? স্যার চেঞ্জ হতো স্যার। তো সেই ক্ষেত্রে আপনি ফ্রেম সাইজ কিভাবে হিসাব করতেন? ফ্রেম সাইজে তখন দুইটা কনসিডারেশন আসতো। একটা কনসিডারেশন আসতো যে ইউনিটগুলো আমি নিচ্ছি প্রতিটা সোর্স থেকে, সেই ইউনিটের হিসাবে কতগুলো বিট আসবে, আর
এক্সট্রা কয়টা বিট থাকবে হচ্ছে সিনক্রোনাইজেশনের জন্য। ওকে, তো আমাদের এরকম এই কোয়েশ্চেনগুলা অ্যান্সারে কিন্তু তখন চেঞ্জ আসবে, অ্যান্সারে একটা চেঞ্জ আসবে, আমি দেখবো সেই চেঞ্জগুলো একটু পরে। তো এই ধরনের কোয়েশ্চেন আমাদেরকে কনসিডার করতে হবে। তাহলে এগেইন পিডিএফ, যে পিডিএফ এ ফর্মুলা দেওয়া আছে সেই পিডিএফ এ দেখবেন দুই সেটের এক্সাম্পল দেওয়া আছে। সেকেন্ড সেটের এক্সাম্পলটা যদি চেক করেন, এই যে আপডেটেড এক্সাম্পল সিনারিও, লাইনটা দেখেন একটু, সেম এক্সাম্পল, একটাই ডিফারেন্স। We have 5 sources, each creating 400 characters per second. If the interleaved unit is a character and 4 synchronizing bits are added to each frame. দেখেন এখানে synchronizing bits আসছে না? প্রতিটা ফ্রেমের সাথে কয়টা বিটস আসছে সিনক্রোনাইজেশনের জন্য? স্যার 4টা সিনক্রোনাইজিং। প্রতিটা ফ্রেমের সাথে যেহেতু 4টা সিনক্রোনাইজিং বিট আসছে, তাহলে এই সিনক্রোনাইজিং বিটের একটা ইম্প্যাক্ট আপনার ক্যালকুলেশনে পড়বে। আমরা যে ভ্যালুগুলো ক্যালকুলেট করি সাধারণত, যেমন ইনপুট বিট ডিউরেশন, ইনপুট ইউনিট ডিউরেশন, ইনপুট ডেটা রেট, আউটপুট ডেটা রেট, এই জায়গার কিছু কিছু ভ্যালুতে এটার একটা ইম্প্যাক্ট পড়বে এই সিনক্রোনাইজিং বিটের, আর কিছু কিছু প্যারামিটারের উপর ইম্প্যাক্ট পড়বে না। ওকে, তো সেটা নেক্সট ক্লাসে বলবো কোন ইউনিটের উপর ইম্প্যাক্ট পড়ে, এই চেঞ্জটাকে আমরা কিভাবে আমাদের ক্যালকুলেশনের মধ্যে ইনকর্পোরেট করব। ওকে, আজকে এতটুকুই, যেহেতু বেশি সময় নাই, এটার এক্সপ্লেনেশনটা শুরু করলাম না, বাট গিভ মি এ রিমাইন্ডার যে সিনক্রোনাইজিং বিটের ক্যালকুলেশনটা বাকি আছে। সো এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।